বিএনপির প্রার্থী ঘোষণা উজ্জীবিত নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বঞ্চিত নেতার সমর্থকদের বিক্ষোভ। দুটি দলকে ক্ষমতায় আনতে চক্রান্তের অভিযোগ মির্জা আব্বাসের। ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি। চলতি মাসে চূড়ান্ত তালিকা দেওয়ার ঘোষণা নাহিদ ইসলামের। জাতীয় নাগরিক পার্টিকে শাপলা কলি প্রতীক দিয়ে ইসির বিজ্ঞপ্তি। আইনের আড়ালে প্রতারণা, এক আইনজীবীর নেতৃত্বে ভয়ঙ্কর হানি ট্র্যাপ। প্রেমের নাটক সাজিয়ে করা হয় জিম্মি, না দিলে হামলা মামলা, চক্রের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছেন অনেকে। সুস্থ মানুষ, স্বামী বিদেশে থাকে, তো ওই প্রতিবন্ধীর টাকা তুলে খাচ্ছে, করে দিবে ৭,০০০ টাকা চাইছে, ওই জন্য আমার হয়নি। সুস্থ মানুষ পাচ্ছে প্রতিবন্ধী ভাতা, প্রকৃত অসহায়রা বঞ্চিত। রাজশাহীতে ইউপি সদস্যদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ব্যবস্থার আশ্বাস সমাজসেবা অধিদপ্তরের। এবং নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে চলছে শেষ সময়ের ভোট গ্রহণ। জরিপে অ্যান্ড্রু কুমোর চেয়ে এগিয়ে জোহরান মামদানি। ডেমোক্রেটরা জিতলে তহবিল কমানোর হুমকি ট্রাম্পের। দেখছিলেন শিরোনাম। ভোরের সময় সঙ্গে আছে আইরিন আয়াত। জাতীয় নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণায় উজ্জীবিত নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি নিজ নিজ এলাকায় শুভেচ্ছা বিনিময় করছেন। দলীয় কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিজয় নিশ্চিত বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা। দুটি দলের ওপর ভর করে সরকার টিকে আছে মন্তব্য করে নেতারা অভিযোগ করেন তাদের ক্ষমতায় আনতে চক্রান্ত চলছে। জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বিএনপি নেতাকর্মীদের মাঝে শুরু হয় উচ্ছ্বাস। আনন্দে মাতেন দেশের সম্ভাব্য প্রার্থীর সমর্থকরা। মঙ্গলবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন ঢাকা ১৬ আসনের দল মনোনীত সম্ভাব্য প্রার্থী আমিনুল হক। রাজনীতিতে গুণগত পরিবর্তনের প্রত্যাশা জানান তিনি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে আমরা যাকেই মনোনয়ন দিব তার পক্ষে আমরা প্রত্যেকটি নেতা কর্মী সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা একযোগে কাজ করব। এদিকে রাজধানীর নয়াপল্টনে সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীর আয়োজনে তার বড় ছেলে ঢাকা ৬-এর সম্ভাব্য প্রার্থী ইশরাক হোসেন বলেন, স্বাধীনতার সার্বভৌম রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের। দল যাকেই মনোনয়ন দেখ বা না দেখ, আমরা ইনশাল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য প্রস্তুতি প্রয়োজন, সেটি আমরা করব ইনশাল্লাহ। একই অনুষ্ঠানে মরহুম সাদেক হোসেন খোকার দীর্ঘদিনের সহযোদ্ধা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তাদের সম্পর্কের স্মৃতিচারণ করেন। আমরা একসঙ্গে এত ঘনিষ্ঠভাবে মিশেছিলাম এক সময়। মোটামুটি ঢাকা শহরে খোকা এবং আব্বাস একটা মিলিত শব্দ হয়ে গেছিল এক সময়। মির্জা আব্বাস অভিযোগ করেন, বর্তমান সরকার আওয়ামী কায়দায় রাতের ভোটের মতো ষড়যন্ত্র করে দুটি দলকে জেতানোর চেষ্টা করছে। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে এই সরকার টিকে আছে। এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। সকল আওয়ামী লীগের অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে। এদিকে রাজধানীতে তারুণ্যের রাষ্ট্রচিন্তা শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, প্রার্থী ঘোষণা না করা আসনের বিষয়ে মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। এখানে অনেক মনোনয়ন প্রার্থী, অনেকের প্রত্যাশা আছে, এটা রাতারাতি সব কিছু করা তো সম্ভব না। তারপরে 237টা দিয়েছে, আমি মনে করি খুবই ভালো। অলমোস্ট বেশি কি 4 ভাগের 3 ভাগ দিয়ে দিয়েছে, 1 ভাগ বাকি আছে, সেটা কাজ চলছে, আপনার খুব সত্তর হয়ে যাবে। কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে বিজয়ের আশা বিএনপি নেতাদের। গণতন্ত্রের আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাসের উল্টো চিত্র দেখা গেছে। প্রাথমিক প্রার্থী তালিকায় জায়গা না পেয়ে ক্ষুব্ধ অনেক মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থকেরা। কিছু জায়গায় ঘটেছে বিক্ষোভ, সড়ক অবরোধের ঘটনাও, যা গড়িয়েছে ধাওয়া পাল্টা ধাওয়ার সংঘর্ষ, ভাঙচুর পর্যন্ত। নির্বাচন সামনে রেখে বিএনপির প্রাথমিক তালিকায় জায়গা পাওয়া প্রার্থী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও উল্টো প্রতিক্রিয়া দেখা গেছে বঞ্চিতদের মধ্যে।
মঙ্গলবার সকালে মেহেরপুরে বিএনপির প্রাথমিক তালিকায় জায়গা পাওয়া আমজাদ হোসেন ও বঞ্চিত প্রার্থী জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ভাঙচুর করা হয় আমজাদ হোসেনের নির্বাচনী কার্যালয়ে। সংঘর্ষে আহত হন অন্তত 10 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আশাশুনি ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা 3 আসনে বিএনপির প্রার্থী তালিকায় জায়গা পাননি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম। এতে ক্ষোভে ফেটে পড়েন তার সমর্থকরা। কালীগঞ্জ এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেন তারা। আমাদের ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন দেওয়া হোক এবং আমরা যতক্ষণ তার মনোনয়ন না দেওয়া হবে আমরা এই রাস্তা থেকে যাব না। আগে আমরা এই 17টা বছর যে নির্যাতন যন্ত্রণা ভোগ করতে পেরেছি তা আমরা আজকে আমরা এই যন্ত্রণাটা ভোগ করতে পারবো না। 17 বছর এই কাজী আলাউদ্দিন সাহেবের কোনো খোঁজ ছিল না। চাঁদপুর 4 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ হান্নানের অনুসারীরা ফরিদগঞ্জে সড়ক অবরোধ করেন। এক পর্যায়ে সড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন তারা। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ হারুনুর রশিদ। আমাদের দাবি আলহাজ এম এ হান্নান সাহেবকে যেন পুনরায় আবার নমিনেশন দিয়ে আমাদের ফরিদগঞ্জের মাটিতে পাঠান। এদিকে চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় জায়গা না পাওয়াকে কেন্দ্র করে সড়ক অবরোধ সহ জনস্বার্থ বিরোধী কাজের অভিযোগে আসলাম চৌধুরীর 4 অনুসারীকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণায় রাজধানীর বাইরেও বইছে উৎসবের হাওয়া। ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে। নিজ নিজ এলাকায় শুভেচ্ছা বিনিময় এবং দিক নির্দেশনা প্রদানে ব্যস্ত সময় পার করছেন দল থেকে গ্রিন সিগন্যাল পাওয়া প্রার্থীরা। এদিকে অনিবার্য কারণে মাদারীপুর 1 আসনে কামাল জামান নুরুদ্দিন মোল্লার দলীয় মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। দল থেকে সবুজ সংকেত পেয়ে উজ্জীবিত বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। জেলায় জেলায় বইছে উৎসবের হাওয়া। মঙ্গলবার সকালে চট্টগ্রাম সাতক্ষীরায় বিএনপি প্রার্থীদের বাসভবনের সামনে ভিড় করেন নেতাকর্মী ও সমর্থকরা। ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। প্রার্থিতা পেয়ে যশোর, রাজবাড়ী ও সিলেটে মাজার জিয়ারত এবং বিশেষ দোয়া করেন বিএনপি নেতারা। ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকলে বিজয় সুনিশ্চিত বলে মনে করেন তারা। যশোরের যে 6টি আসনে মনোনয়ন দান করেছেন, আমরা মনে করি এইটা তৃণমূলের আশা আকাঙ্ক্ষার সাথে প্রতিফলন ঘটেছে। যারা নমিনেশন পেয়েছে এবং যারা নমিনেশনের জন্য দাবি করেছিলেন তারা যদি একত্রিতভাবে মাঠে নামেন তাহলে এই 5টা আসন আমাদের পাওয়া সহজ। যাদের এলাকায় সামাজিক ভিত্তি আছে, সাধারণ মানুষের সাথে যাদের সম্পর্ক রয়েছে, এমন প্রার্থীদেরকেই দল মনোনয়ন করেছে। এই প্রার্থীদেরকে পেয়ে আমরা জাতীয়তাবাদী দলের কর্মীরা অত্যন্ত আনন্দিত এবং খুশি। এদিকে অনিবার্য কারণে মাদারীপুর 1 আসনে কামাল জামান নুরুদ্দিন মোল্লার দলীয় মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার 2টি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির শীর্ষ নেতৃত্বকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করার ঘোষণায় স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। বগুড়া 7 আসনে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া 6 আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শেষ প্রতীকে লড়বেন। দলের পক্ষ থেকে এমন আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই বগুড়া জুড়ে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস শুরু হয়েছে। পুরো জেলা জুড়ে এখন নির্বাচনী উৎসব। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো ধানের শীষাতে বাবার জন্মভূমি বগুড়া থেকে নামছে নির্বাচনী মাঠে। যেন ইতিহাস ফিরছে আপন সে করে, আর শহরবাসী মুখিয়ে আছে তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনের অপেক্ষায়। গত সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 237টি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেন। ঘোষণা অনুষ্ঠানে সবাইকে চমকে দিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া 7, গাবতলী, শাহজাহানপুর এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বগুড়া 6 সদর আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ইতিহাস বলছে বগুড়া 7 আসন 1991 থেকে 2008 পর্যন্ত টানা 5 দফা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বেগম খালেদা জিয়া। সোমবার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহর জুড়ে আনন্দ মিছিল করেন। মঙ্গলবারও এই উৎসবের ঢেউ অব্যাহত থাকে।
জেলা জুড়ে দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিলের পাশাপাশি মহিলা দলের উদ্যোগে সদরের পল্লী মঙ্গল হাটে নির্বাচনী সভা আয়োজন করেন। সভা শেষে জেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব সহ নেতাকর্মীরা হাটের দোকান ও সাধারণ মানুষের সঙ্গে তারেক রহমানের পক্ষে গণসংযোগ করেন। আমরা অত্যন্ত আনন্দিত, এখান থেকে যিনি নির্বাচন করবেন তিনি এই মাটিরই সন্তান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমাদের বগুড়ায় যে উন্নয়ন বঞ্চিত ছিলাম সেই জায়গা থেকে আমরা পরিত্রাণ পাবো। আমরা বগুড়াবাসী সব কিছুতে বঞ্চিত ছিলাম দীর্ঘ 17 বছর। আমরা আশা রাখবো যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আমাদের বগুড়াবাসীর যে সকল কার্যক্রম থেকে বঞ্চিত ছিলাম সেইগুলো তিনি আসলে উন্মোচন করবেন। আমরা চাইবো নতুন সরকার আসবে, আমাদের এই সমস্যা দূর হবে। বগুড়ার সকল বৈষম্য দূর করে বগুড়াতে যে উন্নয়নের ছোঁয়া সেটা তিনি আবার শুরু করবেন ইনশাল্লাহ। আমি আমার বয়সের বা আমার নতুন প্রজন্মের প্রথম ভোট আমি ধানের শীষের পক্ষে দিব। জেলা বিএনপি সভাপতির প্রত্যাশা, রেকর্ড ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী শপথ নেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা আশা করছি এবারও আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বগুড়ার সন্তান তারেক রহমান, যিনি আগামী দিনের ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, তাকে আমরা বগুড়া সদর 6 থেকে সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে ধানের শীষে জয়যুক্ত করবো, এটা আমরা আশা রাখছি। এবং বগুড়ার সর্বস্তরের মানুষের আমরা সহযোগিতা কামনা করছি এবং ইতিমধ্যে তারেক রহমান বগুড়ার সকলের কাছে দোয়া চেয়েছেন। এছাড়া বগুড়া 1 আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া 3 আসনে আব্দুল মুহিত তালুকদার, বগুড়া 4 আসনে মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া 5 আসনে গোলাম মোহাম্মদ সিরাজ দলীয় মনোনয়ন পেয়েছেন। তবে স্থগিত রাখা হয়েছে বগুড়া 2 আসন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। এনসিপিকে শাপলাকলি প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ইসি। এছাড়া আম জনগণ পার্টিকে হ্যান্ডশেক এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে কাঁচি মার্কা দিয়েছে ইসি। কারো আপত্তি থাকলে 12 নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় দলিল সহ লিখিতভাবে জানাতে হবে। এদিকে নিবন্ধন পাওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাপলাকলি প্রতীকে 300 আসনের প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে এনসিপি। প্রতীক নিয়ে ইসি এনসিপির অনড় অবস্থানের অবসান। মঙ্গলবার দলটিকে শাপলাকলি বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি করল ইসি। একই সঙ্গে বাংলাদেশ আম জনগণ পার্টিকে হ্যান্ডশেক এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে কাঁচি প্রতীক বরাদ্দ দিয়েছে কমিশন। তদন্তের পর বাতিল করা হয়েছে 11টি দলের আবেদন। দল হচ্ছে বাংলাদেশ 12 নভেম্বরের মধ্যে আপত্তি নিষ্পত্তির পর প্রতীকসহ দলের নিবন্ধন নিয়ে গ্যাজেট প্রকাশ করবে ইসি। আমরা 3টা দলের কাগজপত্র সঠিকতা পেয়েছি এবং সেই 3টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন। নিবন্ধনের মাধ্যমে সকল অনিশ্চয়তা কেটে যাওয়ায় দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এক ভিডিও বার্তায় নাহিদ ইসলাম জানান, আগামী সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দেবে এনসিপি। বলেন, চলতি মাসেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। শাপলাকলি মার্কায় ইনশাআল্লাহ আমরা 300 আসনে আমরা প্রার্থী দিব এবং জাতীয় নাগরিক পার্টি আপনার আমার সকলের দল। ফলে যারা নতুন করে রাজনীতি করতে চান, এই বাংলাদেশটাকে নতুনভাবে করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা আসনে আমরা সেরকম সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব আমরা দিচ্ছি। সারা দেশের জাতীয় নাগরিক পার্টি সাংগঠনিক কার্যক্রম হচ্ছে এবং এ মাসের মধ্যে আমরা আমাদের প্রার্থী তালিকাও চূড়ান্ত করব। এদিকে আগামী 30 নভেম্বরের মধ্যে ইউনিয়নের পাশাপাশি ওয়ার্ডেও আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার রাতে পঞ্চগড়ের তেতুলিয়ায় এক পথসভায় কথা বলেন তিনি। এই নভেম্বর মাসের 30 তারিখের মধ্যে আমাদের এই পঞ্চগড় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে আমরা আহ্বায়ক ওয়ার্ড কমিটি অর্থাৎ ওয়ার্ড আহ্বায়ক কমিটি করার জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা মনে করি আগামী নির্বাচনে শক্তভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে হলে আমাদের সাংগঠনিক ভিত্তিকে আগে শক্ত করতে হবে। 3টি দলকে নিবন্ধন দেওয়ার বিষয়ে বুধবার দাবি আপত্তি আহ্বান করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেবে ইসি। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংস্কার বিরোধী কোনো দলের সঙ্গে জোট করবে না এনসিপি। কোনো দল সংস্কারের সুযোগ নষ্ট করলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি করেছেন দলটির নেতারা। আগামী নির্বাচনে এনসিপি চমক দেখাতে প্রস্তুত বলেও জানান তারা।
1975 সালের নভেম্বরের এই সময়ে মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে রাষ্ট্র গঠনের ব্যর্থতার অনিবার্য পরিণতি নভেম্বর 1975 শীর্ষক আলোচনা সভা মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির আয়োজনে অংশ নেন দলটির নেতাকর্মীরা। পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, অভ্যুত্থান পরবর্তী সংবিধান সংস্কারের সুযোগ কোনো দল নষ্ট করলে পরিণতি ভালো হবে না। 72-এর পরে ব্যর্থতার দায়ভার যেমন করে আওয়ামী লীগের রাষ্ট্র গঠনের এই সময়টাতে যারা সংস্কারের পক্ষে নাই তাদেরকেও যদি সংস্কার সম্পূর্ণ করা না হয় সেই দায়ভার তাদেরকেও ইতিহাসে ভুগতে হবে এবং তাদেরকেও জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে। সংস্কারের বিপক্ষে কোনো দলের সঙ্গে এনসিপি জোট করবে না বলেও জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আমরা যারা সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকবে তাদের সাথে জোটে যাব। সংস্কার বাস্তবায়নের পথে যারা বাধা হবে এই জোট মিলে তাদেরকেও আমরা বাংলাদেশের জনগণের সামনে ভোট প্রক্রিয়াতে তাদেরকে পরাজিত করব। এনসিপি আগামী নির্বাচনের গেম চেঞ্জার হবে বলেও জানান দলটির নেতারা। এনসিপি হবে গেম চেঞ্জার। যারা মনে করছেন, যারা ফোরন কাটছেন, তারা কিন্তু হাওয়া বুঝতে পারছেন না। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। শিগগিরই প্রার্থী তালিকা ঘোষণা করবে জামায়াতে ইসলামী। বিদেশ সফর শেষে দেশে ফিরে দলটির আমির জানান, এককভাবে নয়, আরও অনেককে নিয়ে নির্বাচন করবেন তারা। এ সময় জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে রাজনৈতিক সংকট প্রসঙ্গে বলেন, ফ্যাসিবাদ মুক্ত রাজনীতিতে মতের অমিল থাকলেও বিরোধ নেই। পিআর, গণভোট ও জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি সহ নানা ইস্যুতে বিতর্ক চললেও স্পষ্ট হয়ে উঠেছে দলগুলোর নির্বাচনী প্রস্তুতি। এরই মধ্যে সামনে এসেছে প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি। সোমবার বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পর আলোচনায় জামাতের প্রার্থিতা। এর মধ্যে মঙ্গলবার ভোরে দেশে ফিরে বিমানবন্দরে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান জানালেন, সময় মতো চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তবে একা নির্বাচন করবে না জামাত, দেশ জাতির স্বার্থে ধারণ করবে আরও অনেককে। যেহেতু আমরা একা ইলেকশন করব না, আরও অনেককে আমরা ধারণ করব দেশ এবং জাতির স্বার্থে। সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময় ইনশাআল্লাহ আমরা প্রার্থী ঘোষণা করব। বিভিন্ন দলের মধ্যে মতভিন্নতা থাকলেও তা মতবিরোধ নয় বলেও মন্তব্য করেন জামাত আমির। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়, সবগুলা দল ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। 19 অক্টোবর ওমরা পালনে সৌদি আরবে যান জামাত আমির। পরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করেন তিনি। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর নির্বাচন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে তিনি আরও জানান, স্বাধীনভাবে দায়িত্ব পালন নিশ্চিতে শিগগিরই হচ্ছে পুলিশ কমিশন অধ্যাদেশ। ভোটের মাঠে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা থাকবে কিনা তা বলার সময় এখনো হয়নি বলেও জানান উপদেষ্টা। নির্বাচন সামনে রেখে এরই মধ্যে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। সম্ভাব্য প্রার্থী ঘোষণার পাশাপাশি জোটবদ্ধ ভোটের হিসাব নিকাশ করছে দলগুলো। একদিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ইসি, অন্যদিকে ঢেলে সাজানো হচ্ছে প্রশাসন। ভোটের মাঠে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রশিক্ষণ সহ নানা পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সার্বিক ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাধীনভাবে দায়িত্ব পালন নিশ্চিতে শিগগিরই হচ্ছে পুলিশ কমিশন অধ্যাদেশ। পুলিশ কমিশনের ব্যাপারে এখানে আলোচনা হয়, বাট পুলিশ কমিশন আল্লাহ দিলে হয়ে যাবে। পুলিশের প্রতি আমার নির্দেশনা, ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি থাকবে। কারো কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথেই তার আইনি আওতায় নেওয়া আসা হবে। ভোটের সময়ও সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা থাকবে কিনা সে বিষয়ে এখনো বলার সময় হয়নি বলে জানান উপদেষ্টা। পাশাপাশি বিচার বহির্ভূত সহ সব হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান তিনি। নিরাপত্তা বাহিনী বা যে কোনো বাহিনীর যার কাজ মাধ্যমে কোনো হত্যাকাণ্ড হোক না কেন, ওটা প্রত্যেকটাই আইনের আওতায় এবং আইনের মাধ্যমে ওইটার ফয়সালা করা হবে। সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেট পাওয়ার এখনই আছে, তো নির্বাচন বন্ধ হবে কেন? আমরা কি বন্ধ করছি নাকি? দলগুলোর প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
বিএনপির সদস্য হলেন জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ফর্ম জমা দিয়ে নতুন সদস্য হন তিনি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক এবং মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর পিতা জনাব মোস্তাফিজুর রহমান। এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোরের সময় আরও থাকছে, দেশে অনলাইন জুয়ায় আসক্ত 50 লাখের বেশি মানুষ, সর্বস্ব হারিয়ে অনেকেই জড়াচ্ছে অপরাধে। বন্ধে ফেসবুক, টিকটক ও গুগলকে চিঠি সরকারের, দ্রুত পদক্ষেপের অনুরোধ। প্রেমের ফাঁদে ফেলে করা হয় জিম্মি, টাকা না দিলে হয় হামলা মামলা। বলছিলাম একাধিক নারীকে নিয়ে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের এক আইনজীবীর গড়ে তোলা ভয়ঙ্কর এক হানি ট্র্যাপ চক্রের কথা। বিভিন্ন মানুষকে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার সহ চাঞ্চল্যকর তথ্য প্রমাণ মিলছে সময় সংবাদের অনুসন্ধানে। এই চক্রের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছেন অনেকেই। শাহজাহান খানের ক্যামেরায় এম এ আজিমের রিপোর্ট। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে নানা ভিডিও নিয়ে প্রায়ই হাজির হন লিজা আক্তার প্রিয়া। রূপের জাদুতে বশ করেন টার্গেট ব্যক্তিকে, আর এ কাজে তাকে সহযোগিতা করেন ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী জামাল উদ্দিন জুয়েল। দুজনে মিলে গড়ে তুলেছেন এক হানি ট্র্যাপ চক্র। ফাঁদে ফেলে মামলা আর লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার এক অডিও ক্লিপ যার বড় প্রমাণ। মনে করে একটা মামলাদার বিয়ে করলে আসলে রেপুটেশন খারাপ হয়ে যাবে। এমনি এদের লোকে তো কিছুই করলাম না, বুঝাবুঝি না, সংসার করছি না, হইলাম নাকি। আর এমন হালার পথে বিয়ে করার বাড়ি নাই, গাড়ি নাই, কোন একদম নিখোঁজ হয়ে গেছে। কই থেকে পাইবো? মোবাইল টোবাইল সব বন্ধ করে নিখোঁজ হয়ে জায়গা। দুজনের কথোপকথনই বলছে নিরীহ ব্যক্তিদের ধর্ষণ ও নারী নির্যাতন মামলায় ফাঁসিয়ে টাকা কামানোই এ চক্রের নেশা। আমরা তো আসি তোমার পাশে, এরপরে তোমার বললাম না 5 লাখ টাকার একটা গেম আছে, ওটা আইনা দিবি, ওটা পাইবা একদম ইনস্ট্যান্ট উইডা যাবে। ওইটা নিয়ে আমরা কিন্তু ওইটা কামরুলের সামনে আলাপ করা যাবো না। কামরুল আউট করে দিয়েছে, কামরুল লোক সব সেটআপ নতুন করে দেব। এমনই এক মিথ্যা মামলায় জর্জরিত সৌরভ হোসেন। 1 বছর ধরে আদালতের দুয়ারে ঘুরপাক খাচ্ছেন তিনি। গত বছরের জানুয়ারিতে প্রেমের ফাঁদে ফেলে আইনজীবী জামাল উদ্দিনের দক্ষিণখানের চেম্বারে বন্দী করা হয় তাকে। ধর্ষণ মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। বাঁচতে বাধ্য হয়ে বিয়ে করলেও 10 লাখ টাকার জন্য এবার যৌতুক মামলার আসামি তিনি। আমরা কিন্তু একদিনও সংসার করি না, বিয়ের পর সে তার বাসায়, সে আমি আমার বাসায়, আমরা কন্টিনিউ থাকি নাই। পরবর্তী 3 দিন পর সে আমার বিরুদ্ধে বিভিন্ন থানাতে, যেমন দক্ষিণখান থানাতে আমার বিরুদ্ধে জিডি করলো, আমি তাকে নির্যাতন করতেছি। তবে সিআইডির তদন্তে বেরিয়ে আসে গোমর। বিয়ের পর একদিনের জন্য সংসার করেননি প্রিয়া, অথচ দিয়েছেন যৌতুক মামলা। একাধিক বিয়ে আর পূর্বের স্বামীকে তালাক না দিয়েই সৌরভকে বিয়ের বিষয়টিও উঠে আসে সে তদন্তে। প্রিয়ার একাধিক বিয়ের কাবিননামাও আসে সময় সংবাদের হাতে। প্রতিটি বিয়েতেই নিজেকে কুমারী ও অবিবাহিতা দাবি করেছেন তিনি। দিয়েছেন একাধিক ব্যক্তির নামে যৌতুক মামলাও। সব মামলাই আবার আইনজীবী জামাল উদ্দিন। এবার এই প্রিয়ার মুখোমুখি হতে চাই আমরা। তার করা মামলা আর একাধিক অভিযোগে দেয়া ঠিকানার অস্তিত্ব নেই দক্ষিণখানে। না, এখানে চুয়ারি টেক নামে কিছু নাই। এখানে আছে আপনার একটা পাশেই সামনে হাতের বাম দিকটায় বুড়ি টেক। ছোটবেলা থেকে এই এলাকায় চুয়ারি টেক নামে কোনো আমি জায়গা শুনিনি এখনো। মামলার তারিখে তাই আদালতে উপস্থিত সময় সংবাদ। প্রিয়া আদালতে আসেন পর্দাশীল নারী হয়ে, সঙ্গে আছে নাম সর্বস্ব মিডিয়ার সাংবাদিকও। তবে সময় সংবাদের ক্যামেরা দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। ক্যামেরা ধরছে
করছেন কেন? আপনি কি আমার পারমিশন নিয়েছেন? আবার ক্যামেরা ধরে রেখেছেন আপনি? ফাঁদে ফেলে অর্থ আদায়ের বিষয়ে জানতে চাইলে আইনজীবীর দোহাই দেন প্রিয়া। আমি আপনার সাথে এখন কোনো বিষয় নিয়ে আলোচনা এখানে করতে ইচ্ছুক নই। আমি আমার উকিলের সাথে কথা বলে আপনাদেরকে ডাকবো ভাইয়া, সবাইকে ডাকবো। তবে ক্যামেরার সামনে ফাঁদে ফেলে অর্থ আদায়ের অডিও ক্লিপটি মিথ্যা ও বানানো বলে দাবি করেন আইনজীবী জামাল উদ্দিন। এবং এই অডিও তো সম্পূর্ণ মিথ্যা, উনি মামলা করবে আমার বিরুদ্ধে। ওনার যদি এত সত্যতা থাকে, এটা তো আপনার সাংবাদিকতা যাচাই করে কি সত্য মিথ্যা পার্থক্য করতে পারবেন? অবশ্য চেম্বারের বাইরে আলাদা করে কথা বলতে গিয়ে স্বীকার করেন সব অপকর্মের কথা। এটা তারা 3-4টে ছেলে এবং মেয়ে আমার চেম্বারে আসছিল, যখন বিভিন্ন আপনার মতো কথা বলতেছে, বিভিন্ন কথা বলছে, রাগারাগি বিভিন্নভাবে কথা বলে দিছি, তখন হয়তো রেকর্ডটা তারা কিভাবে করছে। বা আইনজীবীর অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ঢাকা বার অ্যাসোসিয়েশনের সভাপতির কাছে সময় সংবাদ। প্রিয়া ও আইনজীবী জামাল উদ্দিনের অডিও ক্লিপ শুনে হতবাক তিনি। বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবেন তিনি। এই যে পরিকল্পনার কথাগুলো আমি শুনেছি, এটা অবশ্যই এটাও একটা অপরাধ, একটা অভিযোগ। আমি যদি যথাযথভাবে পাই ডেকে, তার বিরুদ্ধে আমাদের যে আইন আছে এই আইন দ্বারা তাকেও বিচার করা যাবে। প্রিয়া ও জামাল উদ্দিনের হানি ট্র্যাপ চক্রে আরও একাধিক নারী, কাজী ও স্থানীয় প্রভাবশালীরা জড়িত। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে পর্নোগ্রাফি, অনলাইন জুয়ার সাইট বা বিজ্ঞাপন প্রচার বন্ধে ফেসবুক, টিকটক এবং গুগলকে চিঠি দিয়েছে সরকার, যেখানে পর্নোগ্রাফি ও অনলাইন জুয়ার কারণে আর্থিক সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্ল্যাটফর্মগুলোকে মনে করিয়ে দেওয়া হয়েছে আইনি বাধ্যবাধকতাও। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করেছে সরকার। শুভ খানের রিপোর্ট। ক্রিকেট মাঠে ধুন্ধুমার 4 ছক্কা বোলিংয়ের ধরন, উইকেট কিংবা বাউন্ডারি, প্রতিটি বল ধরে অনলাইনে চলে রমরমা জুয়া। খেলার পেজ বা অ্যাপে দেয়া হয় চটকদার বিজ্ঞাপন। সরকারি হিসাবে দেশে অনলাইন জুয়ায় আসক্ত 50 লাখের বেশি মানুষ। সর্বস্ব হারিয়ে অনেকেই জড়াচ্ছেন অপরাধে। অনলাইন জুয়া ছাড়াও পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ছেন তরুণরা, যা নিয়ে উদ্বিগ্ন সরকার। এই অবস্থায় বাংলাদেশে পর্নোগ্রাফি, অনলাইন জুয়ার সাইট বা বিজ্ঞাপন বন্ধ করতে টেক জায়ান্ট গুগল, ফেসবুক ও টিকটককে আলাদা চিঠি দিয়েছে বিটিআরসি। গেল 3 নভেম্বর পাঠানো চিঠিতে পারিবারিক বিরোধ, আত্মহত্যা সহ আর্থিক ও সামাজিক অবক্ষয়ের পেছনে পর্নোগ্রাফি ও অনলাইন জুয়াকে দায়ী করা হয়। বাংলাদেশের প্রচলিত আইনে এসব কর্মকাণ্ড নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য উল্লেখ করে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। বিটিআরসি থেকে প্ল্যাটফর্মগুলোকে মেল দেওয়া হচ্ছে এবং আরও হবে। সো একটা কন্টিনিউয়াস কমিউনিকেশনের মধ্যে আমরা আছি। ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়াও মোবাইল অপারেটর, এমএফএস প্রতিষ্ঠানগুলোকে অনলাইন জুয়া বন্ধে কঠোর নজরদারি ও ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুরো সাইটগুলি কিন্তু আমরা এনটিএমসির মাধ্যমে পুরোটা কিন্তু ব্লক করাচ্ছিলাম। ডাটাটা অফ করে দেওয়া যায় কিংবা তার ইউএসএসডিটা অফ করে দেওয়া যায়। সম্প্রতি বিটিআরসির সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মতো অনলাইন জুয়া এবং পর্নোগ্রাফি বন্ধে স্বতন্ত্র একটি এজেন্সি গঠনের প্রস্তাব দেওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে অনলাইন জুয়া লেনদেনের সন্দেহে চলতি বছরের মে থেকে প্রায় 5,000 মোবাইল আর্থিক সেবাদানকারী অ্যাকাউন্ট বন্ধ করেছে সরকার। ওয়েব পোর্টাল লিঙ্ক বন্ধ করা হয়েছে 1331টি। বিটিআরসিতে অনলাইন জুয়া বিষয়ক মতবিনিময় সভায় বেটিং সাইট ইন্টারনেটের গতি কমানোর প্রস্তাব তুলে ধরা হয়। অনলাইন জুয়া প্রতিরোধে ডেটাবেস তৈরির উদ্যোগ নেয় কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। মোবাইল অ্যাপস, বিভিন্ন ওয়েবসাইট কিংবা সামাজিক মাধ্যমে হরহামেশাই চোখে পড়ে অনলাইন জুয়ার চটকদার বিজ্ঞাপন, যাতে অংশ নিতে সাধারণ মানুষকে প্রলুব্ধ করছে দেশি বিদেশি এজেন্টরা। ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হচ্ছেন অনেকেই, পাচার হচ্ছে দেশের টাকা। জুয়ার পাশাপাশি তরুণ প্রজন্ম ঝুঁকছে পর্নোগ্রাফিতেও। এমন অবস্থায় অনলাইনে জুয়া, বেটিং এবং পর্নোগ্রাফি সাইট বন্ধে অংশীজনদের নিয়ে মঙ্গলবার বিটিআরসিতে বৈঠকে বসে সরকার। জানানো হয়, অনলাইন জুয়ায় লেনদেনের সন্দেহে চলতি বছরের মে মাস থেকে প্রায় 5,000 মোবাইল আর্থিক সেবাদানকারী অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। অ্যাপের সাইটগুলি বন্ধ করার চাইতে এজেন্টকে বন্ধ করা একটা গুরুত্বপূর্ণ,
তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ স্যার, এই মার্কেটে যে প্রচুর পরিমাণ আমাদের ইয়াং ছেলে পেলে যারা এই বেটিংটা অংশগ্রহণ করছে তাদের নাম্বারগুলি বন্ধ করা। ডাটাবেসটা কিন্তু আমাদের আছে, সো আমরা যদি কোনো কুইক সলিউশনের ক্ষেত্রে মোবাইল অপারেটরদের যদি কোনো হেল্প করতে পারে, উই আর রেডি টু ডু দ্যাট। এ সময় দেশে কারা বেটিং সাইট চালাচ্ছে তাদের শনাক্ত করে তালিকা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। গুলশান 2-এর যে ইলেকট্রনিক অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড আছে সেখানে 1xBet-এর বিজ্ঞাপন আসছে। 1xBet কারা পরিচালনা করে এটা একটু ট্রেস অ্যান্ড ট্র্যাক করেন। মোবাইল সিম সংখ্যা কমিয়ে আনা এবং NEIR সিস্টেম কার্যকর হলে জুয়া কমে আসবে বলে মন্তব্য করেন বিটিআরসির চেয়ারম্যান শুভ খান। সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে টাকার বিনিময়ে বয়স্ক, বিধবা ও সুস্থ মানুষকে প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের নারী সদস্যের বিরুদ্ধে। উপজেলা সমাজসেবা অফিস সঠিকভাবে যাচাই বাছাই ছাড়াই কার্ড করে দিচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের সুপারিশে। তবে কোনো ভাতাভোগীর বিরুদ্ধে তথ্য গোপন করে ভাতা নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সমাজসেবা অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রাজশাহীর তানুর উপজেলার বাধাইর ইউনিয়নের নারী ইউপি সদস্য পলিয়ারা খাতুন বাড়ি ওই ইউনিয়নের শিবরামপুর গ্রামে প্রতিবন্ধী না হয়েও 1 বছর ধরে তিনি পান প্রতিবন্ধী ভাতা। অভিযোগ আছে স্বামী জাহাঙ্গীর মেম্বার ও পলিয়ারা খাতুন নিজের প্রভাব খাটিয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে অনেক সুস্থ নারী ও পুরুষকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দিয়েছেন। বিনিময়ে নিয়েছেন 7 থেকে 10,000 টাকা। প্রতিবন্ধী না হয়েও কিভাবে ভাতা পান এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি। বললাম তো আমার শারীরিক প্রতিবন্ধী, আপনি কি বুঝবেন, ডাক্তারে দিয়েছে, আমি করে নিয়েছি। জেলার 9টি উপজেলায় একই অবস্থা বিধবা ও বয়স্ক ভাতার ক্ষেত্রেও। প্রকৃত প্রতিবন্ধী বিধবা ও বয়স্করা উপজেলা সমাজসেবা অফিসে আবেদন করেও ভাতা পাচ্ছেন না, কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের টাকা দিলে যে কোনো ভাতার কার্ড পাওয়া যায় অনায়াসে। সুস্থ মানুষ স্বামী বিদেশে থাকে, তবু ওই প্রতিবন্ধীর টাকা তুলে খাচ্ছে। করে দিবে 7,000 টাকা চাইছে, ওই জন্য আমার হয়নি। নিজের লোক তার আগে দেয়, হারাকে দিবে না। উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তারা জানান চেয়ারম্যান ও মেম্বাররা সম্ভাব্য ভাতাভোগীর তালিকা দেন, তবে তথ্য গোপন করে অনেকে ভাতার কার্ডের জন্য আবেদন করায় সাময়িকভাবে কেউ ভাতার টাকা পেলেও স্বচ্ছতা নিশ্চিতে আবেদনকারীদের কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে। তারা যে তালিকা দেয় সেই তালিকা থেকে যাচাই বাছাই করে ওইটা দেওয়া হয়। মূলত মেন কাজ করে হলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা। এদিকে প্রকৃত তথ্য গোপন করে কেউ বয়স্ক, বিধবা বা প্রতিবন্ধী ভাতার টাকা নিলে তাদের কার্ড বাতিল করা হবে বলে জানান জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক। অনিয়ম থাকলে আমরা সুনির্দিষ্ট যদি এরকম অভিযোগ থাকে আমরা সাধারণত সেটা ব্যবস্থা নিই। জেলায় বয়স্ক ভাতা পান 1,03,700 জন, বিধবা ভাতা পান 46,000 ও প্রতিবন্ধী ভাতা পান 67,300 জন। আগামী 6 নভেম্বর পর্যন্ত ভাতার কার্ডের জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা। 3 মাস পর পর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতার টাকা পান সুবিধাভোগীরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। রাজশাহীতে বেড়েছে ছিনতাই ও ডাকাতির ঘটনা। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসিন্দারা। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পথচারী কিংবা ব্যবসায়ীদের টার্গেট করে প্রায় ছিনিয়ে নেওয়া হচ্ছে অর্থ ও মোবাইল সহ মূল্যবান জিনিসপত্র। আর এই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাকে দায়ী করছেন ভুক্তভোগীরা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে আলতাফ হুসাইনের রিপোর্ট। স্ত্রীর আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। স্বামী নাসিরউদ্দিন ছিনতাইকারীর আঘাতে এখন ভারসাম্য হারানোর পথে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটির এমন দশায় চোখে মুখে অন্ধকার নেমে এসেছে রাবেয়ার। একটা ভালো খবর খাই না, জীবনে অনেক কষ্ট করে টাকা জমাইছিল, কে আর এত বড় ক্ষতি করলে মানুষের যে হারে এত বড় শত্রুটা হচ্ছে, আমি যেন চাই যে সে এরকম করে শাস্তি পায়। 15 অক্টোবর রাত 11:15টার দিকে রাজশাহীর তানোর উপজেলার মন্ডুমালা বাজার থেকে বাড়ি ফিরছিলেন বিকাশ এজেন্ট নাসিরউদ্দিন। নির্জন রাস্তায় মুখোশধারী ছিনতাইকারীরা আক্রমণ করে তাকে। তার সঙ্গে থাকা 2,80,000 টাকা ছিনিয়ে নিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চলাফেরার জন্য আর মারাত্মক হয়ে উঠেছে। সবাই রাত্রে 8টা-9টা বাজলে রাস্তাতে যেতে ভয় করছে। এখন পর্যন্ত পুলিশ তদন্ত করে কোনো কিছু উদ্ঘাটন করতে পারলো না, এই জন্য আমরা উদ্বিগ্ন। পুলিশে পারবে না এমন কথা আমার মনে হয় না, যে পারবে না, এটা বাহির করতে পারবে না। ওরা পারবে। 3-4টা আঘাত করেছে মাথায়, কিন্তু আপনার মাথার খুলি ভেঙে বসে গেছিল। তো বিষয় আপনার তাকে ধরতে হবে, ধরে দিতে হবে, এটা আমি চাই। এই যে আমার কিছু আর দরকার নাই, আমি দেখতে চাই সে আমার ছেলে কে মেরেছে। রাজশাহীতে বেড়েছে ছিনতাই ও ডাকাতির ঘটনা।
পুলিশের তথ্যমতে গত 9 মাসে জেলার বিভিন্ন উপজেলায় ছিনতাই ও ডাকাতির ঘটনায় 7টি করে মামলা হয়েছে। এসব মামলা এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে 34 জন। অপরাধ বাড়ায় নিরাপত্তা শঙ্কায় বাসিন্দারা, যদিও পুলিশ বলছে টহল জোরদারের পাশাপাশি দ্রুত জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। অফিসার ইনচার্জদের আমরা নির্দেশ দিয়েছি যে তারা যেন অত্যন্ত সতর্কতার সাথে তারা টহল বৃদ্ধি করে এবং যে কোনো ঘটনা যেন তারা দ্রুততম সময়ের মধ্যে পিওতে যায় এবং অপরাধীদের দ্রুততার সাথে গ্রেপ্তার করতে পারে। মহানগর পুলিশের তথ্যমতে গত 9 মাসে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় 21টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আর এসব ঘটনায় জড়িত থাকায় এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 55 জনকে। অপরাধ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কঠোর পদক্ষেপের আহ্বান নগরবাসীর। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি নাগরিক সচেতনতাও জরুরি বলে মত বিশেষজ্ঞদের। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। ভোরের সময় আরও থাকছে। বেশিরভাগ কক্ষে ঝুলছে তালা, চিকিৎসক মাত্র একজন। 20 বছরেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, সেবা বঞ্চিত লাখো মানুষ। কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসবের দ্বিতীয় দিনে চলছে পুণ্য স্নান। দেশ বিদেশ থেকে আগত হাজার হাজার পুণ্যার্থী এবং দর্শনার্থীদের পদচারণায় মুখর 18 কিলোমিটার সমুদ্র সৈকত। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। সরাসরি যাব তার কাছে। জাবির, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পুণ্য স্নানে নেমে পড়েছেন দেশ বিদেশ থেকে আগত হাজার হাজার পুণ্যার্থীরা। এই মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকতের 18 কিলোমিটার এলাকায় তিল ধরনের ঠাঁই নেই বললে চলে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছরই কুয়াকাটায় পুণ্য স্নানের জন্য আসেন দর্শনার্থীরা, পুণ্যার্থীরা। এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবছর কিন্তু বিগত বছরগুলোর চেয়েও পুণ্যার্থীর সংখ্যা বেশি দেখা যাচ্ছে। পাশাপাশি এই সমুদ্র সৈকত এলাকাতে আমরা দর্শনার্থীদের সংখ্যাও দেখতে পাচ্ছি খুব বেশি। আসলে 200 বছর ধরে সনাতন ধর্মাবলম্বীরা ঐতিহ্যবাহী এই রাস উৎসব কুয়াকাটার সমুদ্র সৈকতে পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় তারা এবছরও কিন্তু এই রাস উৎসব উদযাপন করেছেন। আমরা দেখেছি গতকাল রাতে তারা সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে তাদের এই কার্যক্রম শুরু করেছিল, যেটি আজ পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে। এই পুণ্যস্নানের মাধ্যমে তারা তাদের যে পেছনের দিনের যে পাপ, সে পাপ মোচন করবেন, পাশাপাশি দেশ জাতির জন্য তারা প্রার্থনা করবেন। সেটি কিন্তু সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা জানিয়েছেন। তারা বলছেন যে এই সমুদ্রের জলে গঙ্গা স্নানের মাধ্যমে তারা তাদের পাপগুলোকে মোচন করবেন এবং তারা দেশ জাতির কল্যাণ কামনা করবেন, সেটি কিন্তু তারা বলেছেন। আমরা আসলে দেখতে পাচ্ছি কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় পুণ্যার্থীরা গঙ্গার জলে স্নান করছেন, তাদের পাপ মোচন করছেন তাদের ধর্মীয় বিশ্বাস থেকে। সেটি কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। নানা শ্রেণী পেশার, নানা বয়সী নারী পুরুষ এখানে কিন্তু পুণ্য স্নানে অংশগ্রহণ করেছেন। এটি শুধু কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের মধ্যেই এখন সীমাবদ্ধ নয়, এটি এখন বলা চলে ধর্মীয় সংস্কৃতি ছাপিয়ে লোকজ সংস্কৃতি এবং ধর্মীয় সম্প্রীতির একটি উৎসবে পরিণত হয়েছে। সনাতন ধর্মাবলম্বী মানুষ ছাড়াও অন্যান্য ধর্মের মানুষরাও কিন্তু এখানে এসেছেন এবং এই অনুষ্ঠানটি উপভোগ করছেন। আমরা দেখেছি কুয়াকাটা সমুদ্র সৈকতের আশপাশের এলাকাগুলো কিন্তু এখন তিল ধরনের ঠাঁই নেই বললে চলে। হোটেল মোটেলগুলো কিন্তু পুরোপুরি বুক ছিল, যেটি আমাদেরকে হোটেল মোটেল মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে। এই রাস উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকেও কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সে কারণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব ও কোস্টগার্ডের সদস্য এখানে মোতায়েন রয়েছে এবং পুরো এই সৈকত এলাকা কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। সেটি কিন্তু জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ আমাদেরকে নিশ্চিত করেছেন এবং আমরাও কিন্তু এখনও পর্যন্ত দেখতে পেয়েছি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই ছিল আমার কাছে পটুয়াখালী থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম কুয়াকাটা থেকে। নাটোরের সিংড়া উপজেলায় 3টি ইউনিয়নের 10টি বিলের পানি নামার জায়গায় মাছ ধরার জন্য লিজ দিয়েছে প্রভাবশালীরা। এতে বিলের পানি নামতে না পারায় প্রায় 4000 হেক্টর জমি জলাবদ্ধতার কবলে। উপজেলা প্রশাসন বলছে বিলগুলোর পানি বের করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আল মামুনের পাঠানো তথ্য এবং রকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট।
বিলের পানি নামতে না পারায় নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ানদহ, লালর, সেরেকাল ইউনিয়নের 10টি বিলের প্রায় 4000 হেক্টর জমি জলাবদ্ধ হয়ে আছে। বিলগুলোর পানি বের হওয়ার একমাত্র স্থান গদাই নদী, আর এ নদীর শাওল এলাকায় স্লুইস গেটটি সতি জাল দিয়ে আটকে দেয়ায় পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। এতে ইরি মৌসুমের বীজতলা সহ অন্য ফসল রোপণ থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। তাদের অভিযোগ, স্থানীয় প্রশাসনের কাছে প্রতিকার চেয়েও হয়নি সমাধান। সুইচ গেট করে আমরা খুব বিপদের মধ্যে আছি, কমপক্ষে 10 বছরের উপরে। এই সরকারি আসুক, প্রত্যেকের কাছে আমরা আবেদন জানাই, আমাদের এই জিনিসটা কেউ দেখে না, সমাধান করে দেয় না। ইরির আবাদ ছাড়া কোনো আবাদ হচ্ছে না, বিলে পানি বাড়ানোর মতন কোনো পরিস্থিতি নাই। লিজ গ্রহণকারী মাছ ব্যবসায়ীরা বলছেন, বেশি স্রোতে মাছ ধরা সম্ভব না, তাই পানি নামার গতি ধীর করা হয়েছে। আর লিজ প্রদানকারীদের দাবি, পানির নিচে থাকা খালটি সহ নদীপাড়ের জায়গা তাদের পূর্বপুরুষদের। বিল রক্ষণাবেক্ষণের কমিটি আছে, সভাপতি, সেক্রেটারি আছেন, তাদের কাছ থেকে এই জলাটা ডেকে নিছি। নেওয়ার পরে এই বিলের পানি জাল দিয়ে মাছ মারার জন্য আমি বের করতেছি। মসজিদের নামে আমাদের দাদারা দিয়ে যায়, আর পানি নিষ্কাশনের জন্য বিলের মধ্যে জলাবদ্ধতা থাকে, পানি বদ্ধ থাকে, আবাদ হতো না, যার কারণে তারা এই মানুষের জমির উপর দিয়ে সবার কাছ থেকে অনুমতি সাপেক্ষে পানি নিষ্কাশনের জন্য এই খাল খনন করে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, জলাবদ্ধতার কারণে চৈতালি ফসল থেকে বঞ্চিত হয়েছেন কৃষক। আর জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরেজমিন পরিদর্শন করি এবং সুইচ গেটগুলো খোলার ব্যবস্থা করি। তো আমরা আশা করছি যদি সুইচ গেট নিয়মিত খোলা থাকে তাহলে আগামী কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ পানিটা নেমে যাবে। পানি যাতে খুব দ্রুত নেমে যায় সেই ব্যবস্থা করে খুলে দিয়ে আমরা চেষ্টা করব কৃষক যেন খুব দ্রুত মাঠে চাষ করতে পারেন। গদাই নদীর মিনি স্লুইস গেটের পানি বের হওয়ার স্থানটি 6,57,000 টাকায় লিজ প্রদান করা হয়। সময় সংবাদ, নাটোর। 20 বছরেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার 20 শয্যার হাসপাতাল। বহির্বিভাগে মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে পুরো হাসপাতালের কার্যক্রম। বন্ধ রয়েছে জরুরি ও আন্তঃবিভাগের কার্যক্রম। ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার লাখো মানুষ। স্বাস্থ্য বিভাগ বলছে, প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামানাদি না থাকায় হাসপাতালগুলো পুরোপুরি চালু করা সম্ভব হচ্ছে না। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। হাসপাতালের বেশিরভাগ কক্ষে ঝুলছে তালা। চালুর প্রায় 2 দশকেও প্রতিষ্ঠানটিতে আসেনি কোনো শয্যা কিংবা চিকিৎসা সরঞ্জাম। 2006 সালে উদ্বোধন করা হয় বগুড়ার নন্দীগ্রাম উপজেলা হাসপাতাল। তবে প্রায় 2 দশকেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি 20 শয্যার এই হাসপাতাল। বন্ধ বেশিরভাগ কক্ষ এবং জরুরি ও আন্তঃবিভাগের কার্যক্রম। অথচ হাসপাতালটির অবকাঠামো নির্মাণ সহ আনুষঙ্গিক কাজে ব্যয় হয় প্রায় 3,54,00,000 টাকা। বর্তমানে হাসপাতালটিতে আলট্রাসোনোগ্রাম ছাড়া অন্য কোনো পরীক্ষার ব্যবস্থা নেই। মাত্র একজন চিকিৎসক বহির্বিভাগে রোগী দেখলেও নেই সরকারি ওষুধ। এতে সরকারি স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছেন উপজেলাবাসী। মানে খেলে আসছে, দেখতেছে ডাক্তারের রোগী, বাবা তুমি এই ওষুধ খেলে বাকি বলে যাও। 3-4 বছর হলো আমরা তাদের মনে করেন সেবা পাই না, এগুলো আর সেই ডাক্তার খুঁজে পাই না। এখান থেকে 20 কিলো রাস্তা বগুড়া যা ভর্তি হওয়ার আগে, সে ভর্তি হয় আমরা কত যাওয়া আসা, খাওয়া দাওয়া, থাকা অনেক কষ্ট। তবে শীঘ্রই হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর আশ্বাস সিভিল সার্জনের। 3য় এবং 4র্থ শ্রেণীর নিয়োগ আমরা কার্যক্রম শুরু করেছি। আশা করছি অতি শীঘ্রই আমরা জনবল সংকট কাটাতে পারবো। এদিকে একই সময়ে উদ্বোধন হওয়া বগুড়ার আদম থেকে সান্তাহার ও শিবগঞ্জের আলিয়াহাটেও 20 শয্যার হাসপাতালে আন্তঃবিভাগের চিকিৎসা কার্যক্রম এখনো শুরু হয়নি। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। নির্মাণের 2 বছর পার হলেও জয়পুরহাটের খেতলাল উপজেলার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের কোনো কার্যক্রম শুরু হয়নি। ভবন হস্তান্তর হলেও প্রতিষ্ঠানটিতে নেই আসবাবপত্র, বিদ্যুৎ সংযোগ কিংবা প্রয়োজনীয় জনবল। সংশ্লিষ্টরা বলছেন, ম্যাটসের এই ভবনে আপাতত রেসিডেন্সিয়াল ফিল্ড সাইট ট্রেনিং এর কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। শাহিদুল ইসলাম সবুজের রিপোর্ট। 3 তলা আধুনিক ভবন হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর। নির্মাণের 2 বছর পার হলেও জয়পুরহাটের খেতলাল উপজেলার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের কোনো কার্যক্রম শুরু হয়নি। এছাড়াও নেই প্রয়োজনীয় আসবাবপত্র ও বিদ্যুৎ সংযোগ।
স্বাস্থ্য খাতের অবকাঠামো উন্নয়নে বরাদ্দ পাওয়া এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয় 30,56,00,000 টাকা। তবে কার্যক্রম শুরু না হওয়ায় বিনিয়োগ করা বিপুল অর্থ এখন কোনো কাজেই আসছে না। ম্যাটস ভবনটি নির্মাণের পর গেল জানুয়ারিতে একজন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়। এছাড়া অন্য কোনো কর্মকর্তা কর্মচারী নিয়োগ পাননি। অন্যদিকে বিদ্যুৎ সংযোগ না থাকায় রাত হলেই ভুতুরে পল্লীতে পরিণত হয় এলাকাটি। দ্রুত ম্যাটস চালু করে শিক্ষার্থী ভর্তি ও প্রশিক্ষণ কার্যক্রম শুরুর দাবি স্থানীয়দের। এটা একটি সরকারি প্রতিষ্ঠান, অথচ এই প্রতিষ্ঠানটি এখনো কার্যক্রম চালু করা হয়নি। এখানে আমাদের বাপদাদার জমি পানির দামে দিয়ে দেওয়া হয়েছে যেন সরকারি একটা প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা লেখাপড়া করবে, কিন্তু সেই প্রতিষ্ঠান আজও পর্যন্ত 2 বছর হয়ে গেল, চালু হয় নাই। এই যে মাদকাসক্তি চেনাফানাগুলা দিলা বদমাইশি আছে, প্যাঁচি টুকে আসে, তারাই সব কিছু এখানে সরাই নিচ্ছে। প্রিন্সিপাল ছাড়া কোনো নিয়োগ নেই, ছাত্রছাত্রীর কোনো নিয়োগ নেই। জনবল নিয়োগ সহ অন্যান্য কার্যক্রম শুরু করার জন্য স্বাস্থ্য এবং শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা বিভাগের পরিচালক বরাবর চিঠি পাঠানো হয়েছে জানালেন অধ্যক্ষ। আর ম্যাটসের ভবনে আপাতত রেসিডেন্সিয়াল ফিল্ড সাইড ট্রেনিং কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনার কথা জানান সিভিল সার্জন। আর্থিক বরাদ্দ, জনবল এই সকল আগামীতেই হবে ইনশাল্লাহ। ইদানিং অধিদপ্তর এবং মন্ত্রণালয় ম্যাটসের পরিবর্তে আরএফএসটি চালু হওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। বর্তমানে আরএফএসটি হিসাবে শুনছি এটা চালু করার সিদ্ধান্ত সরকার নিয়েছে। এখন অদূর ভবিষ্যতে হয়তোবা ম্যাটস হিসাবে এটার রূপান্তর ঘটতেও পারে। আমরা আশা করব খুব দ্রুত এই প্রতিষ্ঠান যে চালু করার মাধ্যমে অধিবাসীদের এবং এখানে যারা পড়ার সুযোগ পাবে তাদের কাঙ্ক্ষিত সুফল আমরা আশা করছি। বাংলাদেশে সরকারি পর্যায়ে মোট 16টি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস রয়েছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। অবশেষে দীর্ঘ 32 বছর পর সম্প্রসারণ হচ্ছে সোনা মসজিদ স্থলবন্দরের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী সড়কের 31 কিলোমিটার এলাকা, যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে 481,89,00,000 টাকা। সড়ক সম্প্রসারণের কাজ শেষ হলে গতি বাড়বে আমদানি রফতানি ও যানবাহন চলাচলে। তবে কাজ শুরু হলেও বৈদ্যুতিক খুঁটির কারণে কাজের ধীরগতি বলছেন সংশ্লিষ্টরা। জাহাঙ্গীর আলমের তথ্য এবং ছবিতে রিপোর্ট। দ্রুত গতিতে এগিয়ে চলছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া বাজার থেকে সোনা মসজিদ স্থলবন্দর পর্যন্ত 31 কিলোমিটার সড়ক প্রশস্তকরণের কাজ। মাটি খনন করে বালু ও পাথর ভরাটের পাশাপাশি নির্মাণ করা হচ্ছে ড্রেন, কালভার্ট। 6.2 মিটারের সড়ক প্রশস্ত হয়ে এখন হবে 10.3 মিটার। সড়ক সম্প্রসারণের মধ্যে রানীহাটি বাজার ও ছত্রাজিতপুর বাজারে হচ্ছে 4 লেন। এছাড়াও জমি অধিগ্রহণ করে কমানো হবে সড়কের বাঁক। সড়ক প্রশস্তকরণের আওতায় রসুলপুর মোড়, পাইলিং মোড়ে থাকবে ইন্টারসেকশন। দীর্ঘদিন পর সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয়রা। সড়কটি সম্প্রসারণ হলে কমবে ভোগান্তি, গতি বাড়বে আমদানি রফতানিতে। যানজট কমে যাবে, রাস্তাটা ভালো থাকবে, গাড়ি ঘোড়া ডিস্টার্ব হবে না। এই রাস্তাটা হলে আমাদের লোকজন, দেশের মানুষ উপকার পাবে। তবে কাজের শুরুতে গতি থাকলেও সড়কের 2 ধারে থাকা বৈদ্যুতিক খুঁটির কারণে বিভিন্ন জায়গায় থমকে আছে বাকি কাজ। বৈদ্যুতিক যে পিলার, এই পিলারের জন্য বাধাগ্রস্ত হচ্ছে। বৈদ্যুতিক পিলারগুলো অপসারণ করলেই কাজটা আরো দ্রুত হবে। বৈদ্যুতিক খুঁটি অপসারণের উদ্যোগের কথা জানান পল্লী বিদ্যুৎ সমিতি ও নেসকোর কর্মকর্তারা। অন্যদিকে নির্ধারিত সময়ের আগেই বাকি কাজ শেষ হওয়ার আশা সড়ক বিভাগের। আশা করছি পল্লী বিদ্যুতের খুঁটির কারণে রাস্তা সম্প্রসারণের কাজ বিলম্বিত বা বাধাগ্রস্ত হবে না ইনশাআল্লাহ। দুইটা প্রতিষ্ঠানের যে ইউটিলিটি শিফটিং এর যে ইস্যুটা, সেইটা শিফট করা যত দ্রুত সম্ভব হবে আমাদের জন্য আসলে কাজ বাস্তবায়নটাও তত দ্রুত পসিবল হবে। 31 কিলোমিটার সড়ক ছাড়াও প্রকল্পের আওতায় 42 মিটার কালভার্ট, 2200 মিটার ড্রেন নির্মাণ ও 5.5 কিলোমিটার জমি অধিগ্রহণ করা হবে। 2026 সালের জুন মাসে শেষ হবে প্রকল্পের মেয়াদ। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংগঠন ইউএসএসইসির সঙ্গে $1 বিলিয়ন আমদানি চুক্তি করেছে দেশের শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান সিটি, মেঘনা ও ডেল্টা গ্রুপ। এর মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন গতি পাবে বলে মনে করেন উদ্যোক্তারা। এদিকে বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের অন্যতম রফতানি গন্তব্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।
দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা প্রায় 24 লাখ টন। বিপরীতে স্থানীয়ভাবে উৎপাদন হয় 3 লাখ টন। বিশাল এই ঘাটতির যোগানে প্রতি বছর প্রায় 30 লাখ টন অপরিশোধিত তেল আমদানি করে বাংলাদেশ। অর্থাৎ চাহিদার প্রায় 90%ই আমদানি নির্ভর, যার সিংহভাগই আসে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে। গেল আগস্টে পাল্টা শুল্কের মুখে বাণিজ্য ঘাটতি কমাতে মার্কিন বাজার থেকে গম, সয়াবিন, তুলা, বোয়িং সহ বেশ কিছু পণ্য কেনার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্রের সয়াবিন বাজারজাতকারী বাণিজ্য সংগঠন USACCর সঙ্গে $1 বিলিয়ন আমদানি চুক্তি সই করেছে দেশের শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান মেঘনা সিটি ও ডেল্টা গ্রুপ। MOU between the three parties and the USAC, I believe that will really help us for our future guidance. This MOU fits our national priorities of lowering food inflation, stronger agro-industry, and more resilient supply chain. Through our collaboration with USAC, we aim to increase the use of high-quality US soybean, delivering greater value to the customers and contributing to the nation's growing demand for a sustainable source of protein. সয়াবিন রপ্তানির মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত হবে বলে মনে করে USACC। অনুষ্ঠানে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেনিয়ান জ্যাকবসন বলেন, ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব ও পারস্পরিক সহযোগিতা আরো জোরদার হবে। Talking about the overall economic partnership between the United States and Bangladesh. And agriculture is a key element of that partnership. Last year we did $779 million worth of business. This year we're going to top over $1 billion worth of business. সবশেষ 2024-25 অর্থ বছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে $250 কোটি পণ্য, বিপরীতে রপ্তানি $626 কোটি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। নওগাঁর হাটে বেড়েছে শীতের বাহারি সবজির সরবরাহ। শিম, মূলা, কপি, বেগুনের বাড়তি যোগান হাটে কেজিতে দরে কমেছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাতে নওগাঁর বদলগাছি হাটে আছেন রিপোর্টার MR রকি। জেলার উল্লেখযোগ্য একটি বড় সবজির হাট এই বদলগাছিতে। আমরা আজকে সকালে যা দেখছিলাম যে চলতি সপ্তাহে সব ধরনের সবজির কিন্তু বেশ সমারোহ, বিশেষ করে শীতের যেসব সবজি এই মুহূর্তে উঠছে, আলু, পেঁয়াজ, কপি, সিম, এই সবজিগুলো আসলে চাষিরা ভোর সকালে তাদের ক্ষেত থেকে তুলে বিক্রির জন্য নিয়ে এসেছেন এবং সপ্তাহ ব্যবধানে এই হাটে আমরা যা দেখছিলাম যে প্রত্যেকটি সবজির দর কিন্তু প্রকারভেদে 10 থেকে 15 টাকা পর্যন্ত এখানে কমেছে এবং এই কমার পিছনে ব্যবসায়ীরা বলছেন এই সপ্তাহের সবজির যোগানটা অতিরিক্ত হওয়ার কারণে ব্যাপারী এবং ক্রেতাদের যে দর হাঁকাহাঁকি চলছে তাতেই 10-15 টাকা অনেকটা কম কেনাবেচা চলছে এবং এখানকার চাষিরা যে বিষয়টি বলছেন, এবার আসলে সবজি উৎপাদন করতে যে পরিমাণ খরচ হয়েছে সেই তুলনায় হঠাৎ করে দরের একটি পতনের কারণে তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমন কথা বলছে এবং দাম কিছুটা কমে যাওয়ার কারণে ক্রেতারা কিন্তু বেশ সন্তোষ প্রকাশ করছেন এবং সপ্তাহ ব্যবধানে এই হাটে আজকে আমরা দেখছিলাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই এই সবজিগুলো কিনতে এসেছেন এবং এখান থেকে সবজি কিনে কিন্তু অন্যান্য জায়গাগুলোতে সরবরাহ করে থাকেন এবং জেলা কৃষি বিভাগ বলছে গত কয়েকদিন আগে যে পরিমাণ দুর্যোগ ছিল, এই দুর্যোগের পরবর্তী ধাপে কিন্তু সবজি চাষিদের জন্য বেশ সহায়ক হয়েছিল এবং সবজি উৎপাদনের পাশাপাশি অন্যান্য যেসব উপকরণগুলো ছিল সেগুলো কিন্তু বেশ সহায়ক হওয়ার কারণে সবজির একটা বাড়তি যোগান এই মুহূর্তে হাটগুলোতে দেখা যাচ্ছে এবং আলু, পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য যেসব সবজি রয়েছে এই সবজিগুলোর ক্ষেত্রে এখানে যোগানটা বাড়তি এবং দেখছিলাম। তবে চাষিদের দিক থেকে বিভিন্ন কথা তারা বলছেন যে এবার আসলে বিভিন্ন বালাই হওয়ার কারণে কিন্তু খরচ হয়েছে অনেক বেশি এবং এই খরচের কারণেই তাদের দিক থেকে একটা কাঙ্ক্ষিত দর তারা প্রত্যাশা করছিলেন। তবে এই হাটে আমরা দেখছিলাম যে পরিমাণ সবজি উঠেছে তার তুলনায় কিন্তু দূরের ক্রেতার উপস্থিতি কিছুটা কম থাকার কারণেই দরের কিন্তু আরেক ধরনের ছন্দপতন হয়েছে এবং এই জায়গায় আসলে একটা প্রত্যাশিত দর নিয়ে তারা সবসময় অপেক্ষা করছেন, প্রত্যাশা দর তারা এখানে কিন্তু আশা করছেন। জেলা কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে এই জেলায় প্রায় 36,000 হেক্টর জমিতে বিভিন্ন রবি ফসলের চাষ করা হয়েছে এবং এই চাষের প্রথম দিকে কিছুটা বৈরিয়াবা থাকলেও পরবর্তী ধাপে কিন্তু এবার সবজির উৎপাদন ভালো হয়েছে। সবজির বর্তমান যে দরে কেনাবেচা চলছে তাতে অনেকটা সন্তোষ প্রকাশ করছেন এখানকার ক্রেতারা। তবে একটা কাঙ্ক্ষিত দরের প্রত্যাশা কিন্তু আবার চাষিদের দিক থেকে রয়ে গেছে। সব মিলে একটা জমজমাট কাটা কিন্তু আমরা আজকের এই বদলগাছির হাটে দেখতে পাচ্ছি।
এই ছিল। আমরা সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে। ঝিনাইদহে 2 দিনের ব্যবধানে পেঁয়াজের দাম মন প্রতি বেড়েছে 800 থেকে 1000 টাকা পর্যন্ত। মঙ্গলবার সকালে শৈলকুপা বাজারে প্রকার ভেদে পেঁয়াজ বিক্রি হয়েছে 37 থেকে 38 টাকা মন, যা গত শনিবারও বিক্রি হয়েছিল 25 থেকে 2600 টাকা মন দরে। হঠাৎ করেই পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারেও। ব্যবসায়ীরা বলছেন বাজারে সরবরাহ কম থাকায় পেঁয়াজের দাম বেড়েছে। এই অবস্থায় অব্যাহত থাকলে দাম আরও বাড়ার শঙ্কা ব্যবসায়ীদের। সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ আইরিন। গোপালগঞ্জে জাতীয় যুব শক্তির আহ্বায়ক কমিটি ঘোষণায় আনন্দ র্যালি বের করা হয়। মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাবের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে গোল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বক্তব্য রাখেন কমিটির মুখ্য সংগঠক মোহাম্মদ আবু বাকের সিদ্দিক রায়হান, সদস্য সচিব আবু হানিফ শিকদার ও আহ্বায়ক দ্বীন ইসলাম। এ সময় বক্তারা কমিটিকে সামনে এগিয়ে নিতে এবং সংগঠনটির কার্যক্রম পরিচালিত করতে সবার সহযোগিতা কামনা করেন। সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকার শেষ মেয়র সাদেক হোসেন খোকার 6ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। মঙ্গলবার বিকেলে রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, সাদেক হোসেন খোকা দীর্ঘদিন রাজনীতি করেছেন, গণমানুষের নেতা হয়ে উঠেছিলেন। একসময় চিকিৎসার জন্য বিদেশে যান। শেষ সময়ে দেশের মানুষের মাঝে ফিরতে চেয়েছিলেন। নেতাকর্মীরা পরিবারের সঙ্গে সময় কাটাতে চেয়েছিলেন, কিন্তু হাসিনা সরকারের রোষানলে পরে তাকে দেশে ফিরতে দেওয়া হয়নি। এক সীমাহীন অতৃপ্তি নিয়ে প্রবাসে মারা যান এই মুক্তিযোদ্ধা। সাদেক হোসেন খোকার রাজনীতি থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করার আহ্বানও জানান বক্তারা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গতি ফিরেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে। বিশ্ববিদ্যালয়ের 116তম সিন্ডিকেট সভায় গঠন করা হয় 6 সদস্যের নির্বাচন কমিশন। বেরবি প্রশাসন বলছে, আচরণবিধি তৈরি ও ভোটার তালিকা হালনাগাদ সহ সকল প্রক্রিয়া দ্রুত শেষ করে চলতি বছরেই হবে ব্রাকসো নির্বাচন। যদিও নভেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি শিক্ষার্থীদের। আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। উত্তরের উচ্চশিক্ষার বাতিঘর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 2008 সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ সময়েও বিশ্ববিদ্যালয়ের আইনে যুক্ত হয়নি ছাত্র সংসদ। ফলে নিজেদের অধিকার আদায়ে ছাত্র নেতৃত্ব পায়নি শিক্ষার্থীরা। তবে বিপ্লব পরবর্তী সময়ে লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হলে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সোচ্চার হয় আবু সাইদের সহপাঠীরা। নানা চড়াই উতরাই পেরিয়ে গেল 28 অক্টোবর রাষ্ট্রপতির স্বাক্ষরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে যুক্ত হয় ব্রাকসু নির্বাচনের বিধিমালা। সবশেষ আজ 116তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ফেরদৌস রহমানকে প্রধান নির্বাচন কমিশনার করে 6 সদস্যের নির্বাচন কমিশন অনুমোদন দেয় সিন্ডিকেট। শিক্ষার্থীদের দাবি, সকল প্রক্রিয়া সম্পন্ন করে চলতি মাসেই দিতে হবে ব্রাকসু নির্বাচন। অনেকটাই আশার আলো দেখতে পাচ্ছি, যদিও এটা এই কমিশন নিয়ে বা অনেকেরই অনেক আশঙ্কা আছে, কিন্তু তারপরেও যে অগ্রগতি, এটার জন্য আমরা সবাই আনন্দিত। যদি আমাদের নভেম্বরের মধ্যেই নির্বাচনটা হয়ে যায় তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। আর যদি সংবিধান আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদের সংবিধান, এটা যদি চেঞ্জ করতে হয়, এটা আসলে অনেক দীর্ঘ প্রক্রিয়া। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের উপযুক্ত, যোগ্য এবং সৎ নেতৃত্বকে বাছাই করে নেবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, আচরণবিধি তৈরি ও ভোটার হালনাগাদ সহ সকল প্রক্রিয়া দ্রুত শেষ করে ব্রাকসু নির্বাচনের রোডম্যাপ দিবে নির্বাচন কমিশন। আচরণবিধি যদি সবাই সম্মত হয় as soon as possible, তাহলে তারা আচরণবিধি তৈরি করার পর এটা সিন্ডিকেটে প্লেস করবে। সিন্ডিকেট এটা আচরণবিধি পাস করার পর সাথে সাথে তারা নির্বাচন তফসিল এমনভাবে তফসিলটা করতে হবে যাতে আমাদের কোনো নিয়মের ব্যত্যয় না ঘটে। 2008 সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই প্রতি সেশনে ছাত্র সংসদের ফি নেওয়া হতো শিক্ষার্থীদের কাছ থেকে, কিন্তু আইনে ছাত্র সংসদ অন্তর্ভুক্ত না থাকায় নির্বাচন পাননি শিক্ষার্থীরা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। নীলফামারীর সৈয়দপুরের ফুটপাতগুলো এখন মৌসুমে ব্যবসায়ীদের দখলে। পাশাপাশি সড়কে অতিরিক্ত যানবাহন চলায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। যানজট নিরসনে পুলিশের ট্রাফিক বিভাগ প্রধান সড়কগুলোতে বাসের ডাইভারশন দিলেও উপকারে আসছে না। এ অবস্থায় কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসীর। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট।
একদিকে অপ্রশস্ত রাস্তা, অন্যদিকে ফুটপাতে রাখা দোকানের মালামাল, দুয়ে মিলে নেই চলাচলের জায়গা। দুর্ভোগের শেষ নেই পথচারীদের। নীলফামারীর সৈয়দপুরের 4টি প্রধান সড়কের একই চিত্র। ফুটপাত দখল করে মালামালের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। আর সড়কের ধারণ ক্ষমতার 3 গুণ বেশি যানবাহন চলাচল করায় সৃষ্ট যানবাহনে নাকাল শহরবাসী। ডিভাইডার দিয়ে একমুখী চলাচলের ব্যবস্থা করলেও কাজে আসছে না। দোকান তো সম্পূর্ণ রাস্তার উপর, কিন্তু চলাফেরা খুব কষ্ট। পথচারী চলার জন্য কোনো জায়গাই নেই। এখানে গেঞ্জামের কারণে থাকা হয় না। কখনো কখনো 25 মিনিট 30 মিনিট সময় লাগতো 3 মিনিটের রাস্তা বা 2 মিনিটের রাস্তা। এখন এই ডিভাইডার দেওয়ার কারণে এটি অনেক উপকৃত হয়েছে। ট্রাফিক বিভাগ বলছে যানজট নিরসনে কাজ চলছে। আর রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগকে সড়ক মেরামতের পরামর্শ পৌর প্রকৌশলীর। পাবলিক যদি সচেতন হয় এবং আমরা যদি কিছু কার্যক্রম পরিচালনা করি, তাহলে যে প্রতিবন্ধকতাগুলো আছে এই প্রতিবন্ধকগুলো আমরা ম্যানেজ করতে পারবো। কুন্দল ব্রিজ থেকে আপনার বাস টার্মিনাল পর্যন্ত রাস্তার 2 পাশ প্রশস্ত করার জন্য আমার মনে হয় যে এই কাজটা যদি রোডস অ্যান্ড হাইওয়ে করে দেয়, তাহলে দেখা যাবে যে হয়তো যানজট আরও কিছুটা সহনীয় পর্যায়ে আসবে। সৈয়দপুর পৌরসভার প্রধান সড়কের দুপাশে ফুটপাতের উপর প্রায় 5000 দোকান রয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। বিভাগীয় কর্মকর্তাকে রেখে চলে যাওয়ার পর উল্টো পথে প্রায় 5 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঠাকুরগাঁও রোড স্টেশনে ফিরে আসে পার্বতীপুরগামী কাঞ্চন আন্তনগর ট্রেন। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্টেশন কর্তৃপক্ষ জানায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী কাঞ্চন আন্তনগর নামের ট্রেনটি মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও রোড স্টেশনে পৌঁছায়। পরে বিকেল 4টা 25 মিনিটে পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করে। পৌনে 5টায় শিবগঞ্জ স্টেশনে পৌঁছায় ট্রেনটি। ঠাকুরগাঁও রোড স্টেশন পরিদর্শনে আসা লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা ওই ট্রেনে দিনাজপুরে যেতে চেয়েছিলেন, কিন্তু ট্রেনটি ঠাকুরগাঁও রেল স্টেশন থেকে ছেড়ে চলে যায়। পরে 5 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আবারও ফিরিয়ে আনা হয় ঠাকুরগাঁও রেল স্টেশনেতে। চরম ভোগান্তির শিকার হন সাধারণ যাত্রীরা। ট্রেনটি স্টেশনে ফিরিয়ে আনার পর নর্মাল ট্রেন বলে সেই ট্রেনে যাত্রা করতে অস্বীকৃতি জানান ওই কর্মকর্তা। এতে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। যাত্রীদের রোষানলে পড়ে অবশেষে ওই ট্রেনেই যাত্রা করতে বাধ্য হন তিনি। শেরপুরে খাদ্য বান্ধব কর্মসূচির প্রায় 4 টন পুষ্টি চাল জব্দ করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় শহরের নবীনগর এলাকার ওয়াজ কুরুনি রাইস মিল থেকে সব চাল জব্দ করা হয়। পুলিশ জানায় শেরপুর ইউনিয়ন পরিষদ থেকে চালগুলো অবৈধভাবে বিক্রয় করার উদ্দেশ্যে পাচার হচ্ছিল এমন সংবাদে অভিযান চালায় যৌথ বাহিনী। পরে সরকারি সিলযুক্ত সহ অন্যান্য বস্তায় 3840 কেজি পুষ্টি চাল জব্দ এবং গোডাউনের সহকারী ম্যানেজার এনামুল হককে আটক করা হয়। অপরদিকে একই দিন রাতে শ্রীবর্দীতে অবৈধভাবে মজুত করে রাখা 106 বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দকৃত সারের মধ্যে রয়েছে 66 বস্তা MOP এবং 40 বস্তা DAP। মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত 8:30টার দিকে ঘটনা ঘটে, তবে এতে কেউ হতাহত হননি। পুলিশ জানায় একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা সরকারি কলেজ মার্কেটের দেয়ালে ককটেল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়রা ছুটে এসে একটি কালো টেপ মোড়ানো অবিস্ফোরিত ককটেল এবং একটি লাল টেপ মোড়ানো বিস্ফোরিত ককটেল দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো উদ্ধার করে, তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। গাজীপুরের গজারি গাছ কাটার ভিডিও করায় বনদস্যুদের হামলায় 3 সাংবাদিক আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে কাপাসিয়ায় রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন নয়া দিগন্তের মোহাম্মদ মোজাহিদ, আমার সংবাদের SM জহিরুল ইসলাম এবং আলোকিত সকালের হুমায়ুন কবির। স্থানীয়রা জানান সরকারি বনের শতাধিক গজারি গাছ কেটে পাচার করছে একটি চক্র। ঘটনাস্থলে ভিডিও করতে গেলে আবুল কাশেমের নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা চালায়। পরে 999-এ ফোন করলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে। তারা বর্তমানে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত 3 জনকে আটক করে পুলিশ।
দেশের বাইরের খবর, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচনে শেষ মুহূর্তের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টায় ভোট গ্রহণ শেষে শুরু হবে গণনা। রেকর্ড সংখ্যক ভোটার এবারে নির্বাচনে ভোট দিয়েছেন। সর্বশেষ জরিপে একমাত্র মুসলিম প্রার্থী ডেমোক্রেট সমর্থিত জোহরান মামদানি প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোর চেয়ে এগিয়ে আছেন। এদিকে কুমোকে সমর্থন দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানি জয়ী হলে নিউ ইয়র্ক সিটির তহবিল বন্ধের যে হুমকি দিয়েছেন তা নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। উৎসব মুখর পরিবেশে নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়ায় ভোট কেন্দ্রে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দেন ডেমোক্রেটিক সমর্থিত প্রার্থী জোহরান মামদানি। মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো মেয়েকে সঙ্গে নিয়ে ভোট দেন ম্যানহাটানের মিড টাউনে। কার্টিস লিওয়া আগাম ভোট দিয়ে দিলেও এদিন স্ত্রীর ভোট দেওয়ার সময় কেন্দ্রে উপস্থিত ছিলেন এই রিপাবলিকান মেয়র প্রার্থী। এদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও ব্যালটে নাম রয়েছে বর্তমান মেয়র এরিক অ্যাডামসের। তিনি অ্যান্ড্রু কুমোকে সমর্থন দিয়েছেন, তবে ভোটের দিন কোথাও তাকে দেখা যায়নি। মেয়র ছাড়াও নিউ ইয়র্কে আরও বেশ কিছু পদে নির্বাচন হচ্ছে। সুপ্রিম কোর্টের বিচারক পদে বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ ও কাউন্সিলর পদে শাহানা হানিফের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। এক্সাইটিং একটা ইলেকশন হচ্ছে কুইন্সে এবং সবাই এসে ভোট দিচ্ছে। নিউ ইয়র্ক সিটি ইলেকশন বোর্ডের তথ্য অনুযায়ী 6 ঘন্টা বাকি থাকতেই 15 লাখেরও বেশি ভোটার ভোট দিয়েছেন, যা 1993 সালের পর নিউ ইয়র্ক এবং যুক্তরাষ্ট্রের যে কোনো শহরের মেয়র নির্বাচনে সর্বোচ্চ ভোট দানের রেকর্ড। ভোট ফেরত জরিপ বলছে কুমো ও স্লিওয়ার চেয়ে অনেকটা ব্যবধানে এগিয়ে আছেন মামদানি। আমেরিকান ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান পলি মার্কেট বলছে মামদানির বিজয়ী হওয়ার সম্ভাবনা 91%, যেখানে কুমোর 9% এবং স্লিওয়ার মাত্র 1%। যদিও মেয়র নির্বাচনকে কেন্দ্র করে মামদানি কুমো শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন বাংলাদেশি ভোটাররা। অল আর ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আমাদের এই জেনারেশন আগামী জেনারেশন বেনিফিটেড হবে, সেদিক থেকে আমি মনে করি অ্যান্ড্রু কুমো ইজ দ্য রাইট চয়েস টু লিড দিস নিউ ইয়র্ক সিটি ম্যানেজিং $150 billion বাজেট অ্যান্ড 300,000 এমপ্লয়ি। উনি আমাদের মধ্যে থেকে উঠে আসা একজন মানুষ যিনি ইমিগ্রেন্টদের সকল স্ট্রাগলের সাথে ছিলেন এবং জোহরান মামদানি প্রতিটা বয়সের মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবে এটা বিশ্বাস করে। এই জন্য এই মোমেন্টামটাকে একটা মুভমেন্টে পরিণত করা হয়েছে। শুধু নিউ ইয়র্ক নয়, এদিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে আইন প্রণেতা ও স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখনও ভোট কেন্দ্রে আসছেন ভোটাররা, টান টান উত্তেজনা। এমন নির্বাচন কেউ কোনোদিন দেখেনি। কে হাসবেন শেষ হাসি, জোহরান মামদানি নাকি অ্যান্ড্রু কুমো? অভিজ্ঞ কুমোকে হারিয়ে ইতিহাস গড়তে পারবেন কি অভিবাসী ও তরুণ প্রজন্মের প্রতিনিধি একমাত্র মুসলিম মেয়র প্রার্থী মামদানি? সেই ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে আর কয়েক ঘন্টা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। অস্ত্রবিরতির পরও গাজা সীমান্তে প্রাণহানি থামছে না। গাজার উত্তরাঞ্চলে ইয়েলো লাইন অতিক্রম করায় এক ব্যক্তিকে গুলি করে ইসরায়েলি সেনাবাহিনী। অন্যদিকে গাজার মানবিক সংকট নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। প্রতিশ্রুত সাহায্যের অর্ধেকও উপত্যকায় পৌঁছায়নি বলে অভিযোগ করেছে সংস্থাটি। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী প্রতিদিন 600 ট্রাক সাহায্য প্রবেশের কথা থাকলেও বাস্তবে আসছে মাত্র 145টি। যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজাবাসীর জীবনে বিশেষ কোনো পরিবর্তন আসেনি। খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা শীতের আগমন ঘিরে আতঙ্কে দিন পার করছেন। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ঘরবাড়ি ধ্বংস হওয়ায় এখন অধিকাংশ মানুষই মানবিক সহায়তার অপেক্ষায় দিন কাটাচ্ছেন। জাতিসংঘের অভিযোগ, অস্ত্রবিরতির শর্ত অনুযায়ী প্রতিদিন 600 ট্রাক সাহায্য প্রবেশের কথা থাকলেও বাস্তবে আসছে মাত্র 145টি। ইউনিসেফ ও বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করেছে, খাদ্য ও জ্বালানির ঘাটতি ঠেকানোর সময় ফুরিয়ে আসছে। দক্ষিণে কিছুটা উন্নতি হলেও উত্তরের পরিস্থিতি এখনো দুর্ভিক্ষ সদৃশ রয়ে গেছে। পূর্বের অভিজ্ঞতার পর আমরা শীত নিয়ে খুব ভয় পাচ্ছি, কারণ আমাদের তাঁবুগুলোর অবস্থা অত্যন্ত করুণ। যেমন দেখছেন, তাঁবুগুলো জীর্ণ হয়ে গেছে, প্রায় ধসে পড়ছে। 2-3 বছর ধরে আমরা একই তাঁবু নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াচ্ছি। পরিস্থিতি খুব কঠিন। এর মধ্যে মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে ইয়েলো লাইন পার হওয়ার অভিযোগে এক
ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। সেনাবাহিনীর দাবি ওই ব্যক্তি সেনাদের দিকে এগিয়ে এসে তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেছিলেন। ইয়েলো লাইন হলো অস্ত্রবিরতির প্রথম ধাপে নির্ধারিত প্রত্যাহার সীমারেখা, যা গাজার পূর্বাঞ্চলের দখলকৃত অঞ্চল ও পশ্চিমের ফিলিস্তিনি চলাচলযোগ্য এলাকার মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে অস্ত্রবিরতির পরও ইসরায়েলি হামলায় 200-র বেশি ফিলিস্তিনি নিহত ও প্রায় 600 জন আহত হয়েছেন। এদিকে ইসরায়েলি বাহিনীর কাছে মঙ্গলবার রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে হামাসের দেয়া একটি কফিন, যেটিতে এক ইসরায়েলি বন্দীর মৃতদেহ রয়েছে বলে জানানো হয়েছে। এর আগে হামাস জানিয়েছিল গাজা শহরের সুজায়া এলাকায় তারা এক ইসরায়েলি সেনার মরদেহ উদ্ধার করেছে। এই প্রক্রিয়া বিলম্বিত করার অভিযোগে ইসরায়েল আবারও হামাসকে দোষারোপ করছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সুদানে গৃহযুদ্ধ পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দারফুরের এল ফাশের শহর দখলের পর মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। দারফুরের এল ফাশের ও কর্দোফানের কাদুগলিতে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। অন্যদিকে আধা সামরিক বাহিনী আরএসএফের বিরুদ্ধে গণসমাবেশ ও সর্বাত্মক প্রতিরোধের আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। সুদানের দারফুরে যুদ্ধের বিভীষিকা ছাড়িয়ে এখন মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। আল ফাশির থেকে পালিয়ে আসা হাজারো মানুষ আশ্রয় নিয়েছেন উত্তর দারফুরের টাউইলা শহরের একটি চিকিৎসা কেন্দ্রে। বেঁচে যাওয়া এই মানুষদের চোখে মুখে আতঙ্কের ছাপ। সুদানের দক্ষিণাঞ্চলের যুদ্ধবিধ্বস্ত শহর আল ফাশির ও কাদুগলিতে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ। মঙ্গলবার সকালে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায় 2 কোটির বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে আর অন্তত 3,75,000 মানুষ চরম অনাহারে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। শহরগুলো এখনো অবরুদ্ধ থাকায় সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দোহায় এক সম্মেলনে সতর্ক করে বলেন, সুদানের সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই দুঃস্বপ্নের অবসান এখনই ঘটাতে হবে বলে মন্তব্য করেন তিনি। বলেন, এল ফাশের ও আশেপাশের এলাকা মানবিক বিপর্যয়ের কেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে লাখো মানুষ আটকা পড়েছে খাদ্য, পানি ও চিকিৎসাহীন অবস্থায়। সুদানে আর কোনো অস্ত্র প্রবেশ করতে দেয়া যাবে না। একই সঙ্গে আমাদের বিচার নিশ্চিত করার ব্যবস্থাও করতে হবে, কারণ যে অপরাধগুলো ঘটছে তা এতটাই নৃশংস যে সেগুলোকে কোনোভাবেই ছাড় দেওয়ার সুযোগ নেই। এদিকে সুদানের প্রতিরক্ষা মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল ইয়াসিন ইব্রাহিম জনযুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকার শান্তি উদ্যোগকে স্বাগত জানালেও প্রতিরোধ অব্যাহত থাকবে। আরএসএফকে মদত দেওয়ার অভিযোগের মধ্যে দোহা সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, এল ফাশেরে সংগঠিত হত্যাযজ্ঞ ও বর্বরতায় তারা স্তম্ভিত। তিনি যুদ্ধের অবসান ও রাজনৈতিক সমাধানের আহ্বান জানান, যাতে সুদানের ঐক্য ও সার্বভৌমত্ব অটুট থাকে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে চলমান সরকারি অচলাবস্থা ইতিহাসে দীর্ঘতম রেকর্ড করার পথে 36তম দিনে প্রবেশ করেছে মার্কিন ফেডারেল শাটডাউন। বাজেট অনুমোদনে টানা 14 বারের মতো ব্যর্থ হয়েছে মার্কিন সিনেট। এর মধ্যেই খাদ্য সহায়তা কর্মসূচি সরকার চালু না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সিনেটে চতুর্দশ ভোটেও সরকারি তহবিল বিল আটকে গেছে। রিপাবলিকানদের প্রস্তাবিত স্বল্পমেয়াদী বাজেট ব্যবস্থা পাশ না হওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র ইতিহাসের দীর্ঘতম শাটডাউনের পথে। এটি দেশটির ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সরকারি অচলাবস্থা হিসেবে চিহ্নিত হবে। এর আগেও ট্রাম্পের মেয়াদকালেই যুক্তরাষ্ট্রে টানা 35 দিনের শাটডাউনের রেকর্ড ছিল। ফেডারেল তহবিল বন্ধ থাকায় খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপ এর মধ্যেই অর্ধেক সক্ষমতায় নেমে এসেছে। 4 কোটি 20 লাখ নাগরিকের জন্য খাদ্য বরাদ্দের এই কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যে মার্কিন সরকার বন্ধের জেরে খাদ্য সহায়তা বন্ধের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানান, ডেমোক্রেটরা সরকার চালু না করা পর্যন্ত নিম্ন আয়ের মানুষদের খাদ্য সহায়তা দেয়া হবে না। ট্রাম্পের এমন সিদ্ধান্তের সাফাইকে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট আদালতের রায় মেনে চলছেন। এদিকে যুক্তরাষ্ট্রের পরিবহন সচিব শন ডাফি সতর্ক করেছেন, শাটডাউন চলতে থাকলে বিমান চলাচলের কিছু অংশ বন্ধ করে দিতে হতে পারে। বেতনবিহীন অবস্থায় কাজ করছেন প্রায় 3000 এয়ার ট্রাফিক কন্ট্রোলার, যার কারণে যুক্তরাষ্ট্র জুড়ে ফ্লাইট বিলম্ব ও বাতিলের সংখ্যা বাড়ছে। হিউস্টন ও নিউ ইয়র্কের বিমানবন্দরে যাত্রী ভোগান্তি এখন চরম
মাধ্যমে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গণহারে ভারত ও বাংলাদেশের ভিসা বাতিল করতে চায় কানাডা। অটোয়া প্রশাসনের দাবি ভিসা জালিয়াতি ঠেকাতে তারা এই নতুন ক্ষমতা চায়। যদিও সরকার বলছে এই পদক্ষেপ শুধু মহামারী বা যুদ্ধের মতো জরুরি পরিস্থিতির জন্য, তবে অভ্যন্তরীণ নথি বলছে ভারত ও বাংলাদেশ থেকে আসা ভিসা আবেদনকারীদের উপর কড়া নজরদারি এই পদক্ষেপের আসল লক্ষ্য। শিক্ষা, গবেষণা কিংবা স্থায়ী চাকরি এবং বসবাস, বিভিন্ন কারণে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের পছন্দের তালিকায় রয়েছে কানাডা। তবে অভিবাসন ইস্যুতে অটোয়া সরকারের সিদ্ধান্ত দিনে দিনে হচ্ছে আরও কঠোর। এরই ধারাবাহিকতায় এবার গণহারে ভারত ও বাংলাদেশের ভিসা বাতিল করতে চায় কানাডা। মার্কিন গণমাধ্যম সিবিসি নিউজ জানায়, অভ্যন্তরীণ নথি অনুযায়ী কানাডার অভিবাসন বিভাগ, সীমান্ত নিরাপত্তা সংস্থা ও যুক্তরাষ্ট্রের কিছু অংশীদার মিলে কাজ করছে জাল ভিসা শনাক্ত ও বাতিলের জন্য। ওই নথিতে ভারত ও বাংলাদেশকে দেশভিত্তিক চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অথচ প্রকাশ্যে দেশটির অভিবাসন মন্ত্রী শুধু মহামারী বা যুদ্ধের কথাই বলেছেন, তাদের দেশভিত্তিক পদক্ষেপের কথা বলেননি। এই প্রস্তাব এসেছে সরকারের নতুন সীমান্ত আইন বিল C-12-এর মাধ্যমে। বিলটি দ্রুত পাশ করাতে চায় অটোয়া। তবে মানবাধিকার সংগঠন ও অভিবাসন আইনজীবীরা বলছেন, এই আইনের মাধ্যমে সরকার এমন এক ক্ষমতা চাইছে যেটা ব্যবহার করে পুরো গোষ্ঠীর ভিসা বাতিল করে গণবহিষ্কার চালানো সম্ভব হবে। কেউ কেউ আশঙ্কা করছেন এটি অভিবাসন আবেদন জট কমানোর সহজ উপায় হয়ে উঠবে। নথিতে আরও দেখা যায় 2023 সালের মে মাসে ভারতীয় আশ্রয় প্রার্থীর সংখ্যা মাসে 500-র নিচে থাকলেও 2024 সালের জুলাইয়ে তা বেড়ে দাঁড়ায় প্রায় 2000-এ। একই সময় ভিসা যাচাইয়ে সময় বেড়েছে 30 দিন থেকে 54 দিনে। ভিসা অনুমোদনও কমেছে জানুয়ারিতে, যেখানে 63,000-এর বেশি আবেদন মঞ্জুর হয়েছিল, জুনে তা নেমে আসে 48,000-এ। 2024 সালের জুলাই পর্যন্ত ভারতে 1,873 জন যাত্রীকে ফ্লাইটে উঠতে বাধা দেয়া হয়। তবে বাংলাদেশ নিয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়া হয়নি। যদিও কানাডা সরকার বলছে তাদের লক্ষ্য সীমান্তে জালিয়াতি ও অবৈধ প্রবেশ বন্ধ করা। তাদের হিসেব অনুযায়ী এসব পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্র সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ 97% কমেছে। ভিসা জালিয়াতির কারণে প্রত্যাখ্যানের হারও 25% বেড়েছে। তবে কর্তৃপক্ষ ব্যাখ্যা করেনি কেন বিশেষভাবে ভারত ও বাংলাদেশকে লক্ষ্যবস্তু করা হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে সব গুঞ্জনের অবসান, 5 দল নিয়ে হবে 12তম বিপিএল। রংপুর, ঢাকা, সিলেট, চট্টগ্রামের সঙ্গে থাকবে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। 19 ডিসেম্বর শুরু, 16 জানুয়ারির মধ্যে শেষের আশা। 11টা টিম ছিল, 5টা টিম আমরা ফাইনালাইজ করতে পেরেছি। 19 ডিসেম্বর থেকে 16 জানুয়ারির মধ্যে শেষ করা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার নিবিড় নিরীক্ষণ বা SIR নিয়ে তীব্র রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে কেন্দ্র করে রাজপথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের অভিযোগ, বিজেপি দেশের মুসলিম ভোটারদের টার্গেট করে এই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের মধ্যে ভুল ধারণা তৈরির অভিযোগ তুলেছে বিজেপি। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ দেশের মোট 12টি রাজ্যে শুরু করেছে ভোটার তালিকার বিশেষ সংশোধন কার্যক্রম, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR। সরকারের এই কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সময় মঙ্গলবার কলকাতার রেড রোডে মমতার নেতৃত্বে শুরু হওয়া তৃণমূলের বিশাল মিছিল গিয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভিটা জোড়াসাঁকো পর্যন্ত। শেষে এক সংক্ষিপ্ত সভায় মমতা কার্যত রণংদেহী মূর্তি ধারণ করেন। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। অন্যদিকে বিজেপির অভিযোগ তৃণমূল জনগণকে বিভ্রান্ত করছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেন মমতা ইচ্ছাকৃতভাবে আতঙ্ক ছড়াচ্ছেন। নজর রাখুন, ডবল ট্রিপল এন্ট্রি, 4 বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা, এদের একটা নামও ভোটার তালিকায় থাকবে না। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী শুধু পশ্চিমবঙ্গ নয়, গোয়া, কেরালা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান নিকোবর, পুদুচেরি ও গুজরাটেও একযোগে চলছে এই নিরীক্ষণ প্রক্রিয়া। যারা অনুপ্রবেশকারী আছে নিশ্চয়ই মানবিক ট্রিটমেন্ট করা উচিত, কারণ বাংলাটা আবেগে চলে, বাংলাটা মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেগে চলে।
এই আবেগে যে মতুয়া ভাই আমার সঙ্গে খেলেছে ছোট বয়স থেকে, তাকে আমি যদি ক্যাম্পে তুলে যেতে যাই, আমি সেদিনকে আমার গলা দিয়ে ভাত নামবে না। নির্বাচন কমিশনের দাবি, এই উদ্যোগ শুধুই ভোটার তালিকা পরিশুদ্ধ করার প্রয়াস, কিন্তু বিরোধীরা মনে করছে এর আড়ালে রয়েছে এক রাজনৈতিক খেলা। ভোটের ঠিক আগ মুহূর্তে এই কর্মসূচি এখন হয়ে উঠেছে বঙ্গ রাজনীতির নতুন এক অগ্নিস্ফুলিঙ্গ। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার কার্যক্রম শুরু করেছেন নির্বাচন কমিশন। একই সঙ্গে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানোর পাশাপাশি তাদের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন দেশটিতে সফররত নির্বাচন কমিশনের কর্মকর্তারা। অনেকের ভোটার নিবন্ধনও সম্পন্ন করেন তারা। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। দীর্ঘ প্রতীক্ষার পর প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বাস্তবায়নের পথে এগোচ্ছে নির্বাচন কমিশন। এই লক্ষ্যে মালদ্বীপে প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু করেছেন সফররত ইসি কর্মকর্তারা। হাইকমিশনে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা। অনুষ্ঠানে হাইকমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম ও ইসির যুগ্ম সচিব ডিএম আতিকুর রহমান প্রবাসীদের হাতে স্মার্ট কার্ড তুলে দেন এবং বহু প্রবাসীর ভোটার নিবন্ধন সম্পন্ন করেন। অনুষ্ঠানে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এবং ভোটার নিবন্ধনের বিষয়ে নানা প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনের উইং কমান্ডার সাতওয়েজ তানভীর। অনলাইনে কিভাবে ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন সে বিষয়েও প্রবাসীদের অবহিত করেন তিনি। প্রবাসীরা জানান, এই উদ্যোগ তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার পথে এক বড় পদক্ষেপ। অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয়, উৎফুল্লর বিষয়। আমরা সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো, আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। সেক্ষেত্রে আমার কাছে খুব গর্বিত মনে হচ্ছে। মালদ্বীপে যে আমাদের হাই কমিশনার সাহেব আছে, ওনারা যেভাবে কাজ করতেছে দিন শ্রম দিয়ে এই এনআইডি কার্ডের জন্য, প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য, ওনাদেরকেও আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। অন্তর্বর্তী সরকার প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে, আর সেই লক্ষ্যে অন্যান্য দেশের মতো মালদ্বীপেও ভোটার কার্যক্রম এগিয়ে নিচ্ছেন বলে জানান ইসি কর্মকর্তা। যাদের এনআইডি কার্ড নাই তারা সবাই এনআইডি কার্ড করবেন, কারণ এটা শুধু আপনাদের নিজেদের জন্য না, আপনাদের নেক্সট জেনারেশন, আপনাদের সন্ততি সবার জন্য আপনার এনআইডি কার্ড প্রয়োজন হবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে বাংলাদেশ মিশন নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রচারণা সহ প্রবাসীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানান হাই কমিশনার। এখানে অবশ্যই আমাদের গভর্নমেন্ট বলেন বা দেশের পক্ষ থেকে একটা বিষয় ছিল যে সব দেশে এটা কিন্তু ফ্রি, মানে সিরিয়ালি এটা যাবে। তো মালদ্বীপ আমরা মনে করি যে আমরা অবশ্যই অনেক ভাগ্যবান, আমরা খুব দ্রুত এটা পেয়েছি। নির্বাচন কমিশনের এই উদ্যোগে প্রবাসী বাংলাদেশের ভোটাধিকার প্রয়োগে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। চীনের শানডং প্রদেশের জিনানের শিয়েজি পর্বত এখন শরতের রঙে সাজানো এক মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। পাহাড়ের এক পাশে সবুজে ভরা, অন্য পাশে আগুন রঙা পাতার বাহার, যেন প্রকৃতির দুই ঋতুর মেলবন্ধন। শিয়েজি পর্বতের উত্তরাঞ্চলের ঢাল জুড়ে সারি সারি পাইন ও সাইপ্রেস গাছ এখনও গাঢ় সবুজে আচ্ছাদিত। অপরদিকে দক্ষিণ ঢাল জুড়ে রয়েছে ধোয়া গাছের লালচে পাতার ছটা, যা পাহাড় জুড়ে তৈরি করেছে এক অনন্য অর্ধ সবুজ লাল দৃশ্যপট। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন অসংখ্য দর্শনার্থী ও আলোকচিত্রী। মিয়ানমারে শেষ হয়েছে বর্ষা মৌসুম, আর একে বিদায় জানাতে নাচ, আলোকসজ্জা, আতশবাজি আর রঙিন ফানুস ওড়ানোর উৎসবে মেতেছে বাসিন্দারা। শুরু হয়েছে বর্ণিল তাজা উং দাইন উৎসব। রাজধানী নেইপিদো সহ দেশ জুড়ে চলছে প্রতিযোগিতা আর উৎসবের আমেজ। তবে আনন্দের এই আয়োজন ছাপিয়ে রাজনৈতিক অনিশ্চয়তার ছায়া রয়ে গেছে সর্বত্র। বর্ষা শেষে আলোকোৎসবের মাধ্যমে প্রতিবছর উদযাপিত হয় মিয়ানমারের তাজা উং দাইন উৎসব। বাঁশ ও কাগজে তৈরি অসংখ্য ফানুস আকাশে উড়িয়ে এই উৎসব উদযাপন করে স্থানীয়রা। রাজধানী নাইপিদোতে এবারের আয়োজনে অংশ নেয় বিভিন্ন সরকারি মন্ত্রণালয়, যেখানে প্রতিযোগিতামূলকভাবে 14টি রঙিন ফানুস আকাশে ওড়ানো হয়। ব্রিটিশ আমলে শুরু হওয়া এই উৎসব এখন দেশটির জাতীয় ঐতিহ্যে পরিণত হয়েছে। মূল কেন্দ্র শান প্রদেশে তাওঙ্গি শহর হলেও দেশ জুড়ে নানা স্থানে এই উৎসব অনুষ্ঠিত হয়। বেলুন উড়ানো, নাচ, গান আর আতশবাজির মাধ্যমে রাতের আকাশ রঙিন হয়ে ওঠে।
তবে উৎসবের এই আলোর পেছনে কালো ছায়া হয়ে রয়েছে চলমান গৃহযুদ্ধ। ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের প্রস্তুতি চললেও তা নিয়ে বিরোধীরা তীব্র সমালোচনা করছে। তাদের অভিযোগ, সামরিক নিয়ন্ত্রণকে বৈধতা দিতেই এই ভোট আয়োজন করেছে জান্তা সরকার। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। খেলার খবর, সব গুঞ্জনের অবসান। 5 দল নিয়ে হবে এবারের বিপিএল। রংপুর, ঢাকা, সিলেট, চট্টগ্রামের সঙ্গে থাকবে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি, জানিয়েছেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু। আর্থিক সামর্থ্য প্রমাণে ব্যর্থ হওয়ায় শেষ মুহূর্তে এসে বাদ পড়েছে 3 ফ্র্যাঞ্চাইজি। 17 নভেম্বর হবে প্লেয়ার ড্রাফট। উন্মুক্ত নিলাম আর বিদেশি সংখ্যা নিয়ে আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। 19 ডিসেম্বর আসর শুরু করে 16 জানুয়ারির মধ্যে শেষ করতে বদ্ধপরিকর বিপিএল কমিটি। সারাদিন ঢাক ঢাক গুড়গুড়। মিরপুর থেকে গুলশানের নাভানা টাওয়ার, সব জায়গায় গুঞ্জন কয় ফ্র্যাঞ্চাইজি নিয়ে হবে এবারের বিপিএল। প্রশ্ন জানলেও উত্তর জানা নেই কারো। অপেক্ষায় তাই গভর্নিং কাউন্সিলের আনুষ্ঠানিক ঘোষণার। অবশেষে বেলা গড়িয়ে রাত, দফায় দফায় বৈঠক বিসিবির পুরানো ডেরায়। মাঝে আসলেন বোর্ডে সদ্য নিয়োগপ্রাপ্ত এন্টি কারাপশন ইউনিটের হেড অ্যালেক্স মার্শাল, তার সঙ্গেও আলাপ দীর্ঘক্ষণ। অবশেষে 3 ঘন্টা পর বের হয়ে ইফতেখার মিঠু জানালেন 5 দল নিয়ে হচ্ছে এবারের বিপিএল। বিপিএল গভর্নিং কাউন্সিল সর্বসম্মতে এই 5টা টিম আমরা ফাইনালাইজ করতে পেরেছি। তাদের মধ্যে হচ্ছে টগি স্পোর্টস রংপুর, ট্রায়াঙ্গেল সার্ভিসেস চিটাগং, চ্যাম্পিয়ন স্পোর্টস ঢাকা, নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট। 11 প্রতিষ্ঠান থেকে 8, শেষ দিনে সেখান থেকেও ঝরে গেল 3। বিপিএল এর এই রমরমা বাণিজ্যে কেন এই ধস, জানালেন বোর্ডের সহসভাপতি। আমরা 3টা বিষয় খেয়াল করেছি। নাম্বার 1 হলো ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি অর ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ। আপনারা জানেন যে টিম চালাতে যা লাগে এটা। 2 নম্বর হলো ম্যানেজমেন্ট অ্যান্ড মোটিভেশন, তারা কি ম্যানেজমেন্ট নিয়ে আসবে, কি মোটিভেশন নিয়ে আসবে। নাম্বার 3 হলো দেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড টাই উইথ ক্রিকেট। সো এই 3টা হলো আমাদের টার্গেট ছিল। দল কমায় কমবে ক্রিকেটারদের সুযোগ, বিদেশি বাড়লে দেশিদের জন্য আরও বিপদ। নাজমুল আবেদিন ফাহিম জানালেন ভাবা হচ্ছে বিষয়টা নিয়ে, তাই নেওয়া হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত। ন্যাশনাল প্লেয়ার সাধারণত বাদ পড়ে না হয়তো, কিন্তু সেখানেও কিছু করা যায় কি না, প্লেয়ারের সংখ্যাটা যতটুকু বাড়িয়ে রাখা যায় ডোমেস্টিক প্লেয়ারদের, সেই ব্যাপারেও একটা চিন্তা হয়। অনেক কিছু হতে পারে যাতে আমাদের স্বার্থ রক্ষিত হয়, আমাদের প্লেয়ারদের স্বার্থ রক্ষিত। আর্থিক সঙ্গতি প্রমাণে ইতোমধ্যে 2 কোটি টাকা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আগামী 5 দিনের মধ্যে দিতে হবে আরও 10 কোটি, না হলে বসা যাবে না 17 নভেম্বরের ড্রাফটে। এই 5 ওয়ার্কিং ডের মধ্যে তারা আমাদেরকে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেয়া লাগবে। এই 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি যদি কেউ দিতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে এই 2 কোটি টাকা ফরফেইট হয়ে যাবে। 5 দিন ওয়ার্কিং ডেজের মধ্যে যদি আমরা ব্যাংক গ্যারান্টিটা না পাই, আমরা কিন্তু তাদের প্লেয়ার ড্রাফটে অংশগ্রহণ করতে দিব না। জাতীয় নির্বাচন এবং টি-20 বিশ্বকাপের কারণে টুর্নামেন্টের পরিধি বাড়ানো সম্ভব নয় এ যাত্রায়। 19 ডিসেম্বর শুরু করে তাই শেষ করতে হবে 16 জানুয়ারির মধ্যে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। চমক রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। 1 সিরিজ পর ফিরেছেন মাহমুদুল হাসান জয়, বাদ পড়েছেন এনামুল হক বিজয় ও মাহিদুল ইসলাম অঙ্কন। লিপু শান্তর স্কোয়াডে জায়গা হয়নি সবশেষ শ্রীলঙ্কা সিরিজে সর্বোচ্চ 9 উইকেট শিকারী নাইম হাসানের। আর এই সিরিজ দিয়ে টেস্ট অধিনায়কত্ব নতুন অধ্যায় শুরু করবেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ সবশেষ টেস্ট সিরিজ খেলেছে জুনে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই সিরিজের পরই অধিনায়কত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত। তবে 3 মাস পর আবারও বদলান সিদ্ধান্ত। তাকে অধিনায়ক করেই আয়ারল্যান্ড সিরিজের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। নির্বাচক প্যানেল স্কোয়াডে রেখেছে নানা চমক। জায়গা হয়নি আগের সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারীর। 1 সিরিজ বাদই দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়, বাদ পড়েছেন এনামুল হক বিজয়। শ্রীলঙ্কা সিরিজে 4 ইনিংসে মাত্র 23 রান করেন বিজয়। স্কোয়াডে ফেরা জয়েরও সাম্প্রতিক আন্তর্জাতিক পারফরমেন্স ভালো নয়। সবশেষ 8 ইনিংসে পাননি কোনো 50-র দেখা। যদিও ঘরোয়া লিগের পারফরমেন্সে তার উপর আস্থা রেখেছে নির্বাচক প্যানেল। ওপেনিংয়ে তার সঙ্গী সাদমান ইসলাম।
মুমিনুল লিটনও আছেন স্কোয়াডে। সব ফরম্যাটে অফ ফর্মে থাকা জাকের আলীকে রাখা হয়েছে দলে। শ্রীলঙ্কা সিরিজে ম্যাচ না খেলা মাহিদুল ইসলাম অঙ্কনেরও জায়গা হয়নি, যদিও এ দলের এশিয়া কাপ স্কোয়াডে রাখা হয়েছে এই উইকেট কিপার ব্যাটসম্যানকে। অলরাউন্ডার মেহেদী মিরাজ ছাড়াও স্পিন ডিপার্টমেন্টের দায়িত্ব তাইজুল হাসান মুরাদের। তবে সবাইকে অবাক করেছে স্কোয়াডে নাইম হাসানের না থাকা। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে 2 টেস্টে নাইম নিয়েছেন মোট 9 উইকেট, প্রথম ম্যাচে পেয়েছেন 5 আরও। আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজ মুশফিকুর রহিমের কাছে বিশেষ। মিরপুরে দ্বিতীয় টেস্টে ক্যারিয়ারে নিজের 100তম টেস্ট খেলবেন মিস্টার ডিপেন্ডেবল। এই ম্যাচ নিয়ে বিসিবির আছে নানা পরিকল্পনা। 2 ম্যাচের এই সিরিজে থাকবে টাইগারদের শক্তিশালী পেস ডিপার্টমেন্ট। খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানার সঙ্গে আছেন এবাদত হোসেনও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের এই সিরিজ সিলেটে প্রথম ম্যাচ শুরু হবে 11 নভেম্বর থেকে। তামিম হোসেন, সময় সংবাদ। 4 কোটি টাকার প্রকল্পে 2 বছরে খরচ দ্বিগুণ। তবে বিসিবির সেই গ্রিন হাউস ইনডোর ব্যবহারের উপযুক্ত না হওয়ায় ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে নতুন কমিটি। সময় সংবাদকে নিশ্চিত করেছেন ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। হাই পারফরম্যান্স ইউনিটকে নতুনভাবে সাজাতে চান সাবেক টাইগার অধিনায়ক। সূচি চূড়ান্ত হবে আগামী 12 নভেম্বর। এই ব্যস্ততাটাকে আপনি কিভাবে দেখছেন? আমি হার্ডলি ঘুমাই। আমার ঘুম দরকার একটু, এইটুকু বলতে পারি আমি। বিশ্রামের সুযোগ নেই দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের, ঠিক যেমন ওই অভিষেক টেস্টের মতো। যখন ক্রিজে আসেন তখন দলীয় 44-এ 2 ওপেনারকে হারিয়ে চাপে ছিল বাংলাদেশ। একই অবস্থা তো বিসিবি চেয়ারে বসেও। প্রথম দফায় ভাঙাচোরা এক বোর্ড নিয়েই চালিয়েছেন কার্যক্রম। এরপর নির্বাচনী মারপ্যাচ সামলেছেন ব্যাকফুটে। স্টেপ আউট করে এবার দেশের ক্রিকেটকে সামনে নিয়ে যাবার পালা। তবে কাজটা বড্ড জটিল। পাপনের বোর্ডের অধীনে ফ্যাসিলিটিসের নামে চলে দুর্নীতির মহোৎসব। 2.5 বছর আগে একাডেমির মাঠে গ্রিন হাউস প্রযুক্তির ইনডোর বসানোর সিদ্ধান্ত নেয় মাহবুব আনামের গ্রাউন্ডস কমিটি। 75 মিটার দীর্ঘ এই ফ্যাসিলিটিসের পেছনে প্রাথমিক বাজেট 4 কোটি হলেও খরচ দাঁড়ায় 8 কোটিতে। অথচ এখানে একদিনও হয়নি অনুশীলন। নতুন কমিটি সিদ্ধান্ত নিয়েছে ভেঙে ফেলতে হবে পুরোটাই। আমাদের গ্রাউন্ডস এবং ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট আমরা একসাথে বসেছিলাম এবং আমরা বেশ কিছু সিরিয়াস সিদ্ধান্ত নিয়েছি। সেই শেডটা বা গ্রিন হাউস যেটা আমরা করেছিলাম সেটা আমরা ডিসমেন্টাল করছি। সেই সিদ্ধান্তগুলো খুব তাড়াতাড়ি জানতে পারবে। এদিকে হাই পারফরমেন্স ইউনিটকে বছরব্যাপী চালু রাখার উদ্যোগ নিয়েছে বুলবুলের বোর্ড। শুধুমাত্র টুর্নামেন্ট কেন্দ্রিক নয়, চলবে দেশ ও দেশের বাইরে টানা ক্যাম্প। থাকবে পূর্ণ কোচিং স্টাফ। ক্যাম্পের সূচি চূড়ান্ত হবে আগামী 12 নভেম্বর। একটা ডিপার্টমেন্টের সাথে বসছি, তবে আমাদের ক্রিকেট ডিপার্টমেন্টটাকে অ্যালাইন করার চেষ্টা করছি। দেখেন, আন্ডার 19-এ যখন একটা এজ গ্রুপে খেলে 13, 15, 17, 19 যখন খেলে, তারপরে তার সেই প্লেয়ারটার পাথওয়েটা বা দিক নির্দেশনটা কী হওয়া উচিত, অবশ্যই এই এইচপি সিস্টেমে আসা উচিত। এইচপি সিস্টেম থেকে কীভাবে সে জাতীয় দলে খেলবে, এই পাথওয়েগুলো আমরা ক্লিয়ার করছি। এতদিন ধরে আমাদের যে হাই পারফরমেন্স ডিপার্টমেন্টটা ছিল, এটা ছিল শুধুমাত্র কয়েকটা ইভেন্টে অংশগ্রহণ করতো বা সেটা কোনো অ্যাকচুয়াল দিক নির্দেশনা ছিল না। তো আমরা চেষ্টা করছি একটা ক্রিকেটারের পাথওয়ে কীরকম হওয়া উচিত এবং সেটা হওয়ার জন্য সেই যে ডিপার্টমেন্টগুলো আছে কীভাবে সেগুলো অপারেশন করবে, সেগুলো কীভাবে প্লেয়ারদের গ্রোথ দেখবে, সেখানে কোচটা কীভাবে কাজ করবে, কীভাবে রিপোর্ট করবে, সবগুলো এখন আমরা ক্লিয়ার একটা পাথওয়ে, শুধু বলবো না, একটা ডকুমেন্ট পেয়ে গেছে যেগুলো আমরা ফলো করবো শুধুমাত্র। প্রথম সেঞ্চুরিয়ানের ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামে পথ চলা শুরু করেছে বাংলাদেশ। বাধা বিপত্তি আছে অনেক, তবে তা পেরিয়ে বুলবুল কতদূর এগিয়ে নিতে পারে দেশের ক্রিকেটকে, সে অপেক্ষাই ক্রিকেট প্রেমীদের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। 43 ক্লাবের বিরোধিতার পরেও বুধবার থেকে শুরু হচ্ছে প্রথম বিভাগ ক্রিকেটের দলবদল। সিসিডিএম অফিসে 2 দিন ব্যাপী দলবদল চলবে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। নির্ধারিত সময়ে দলবদলে অংশ না নিলে অবনমন করে দেওয়া হবে ক্লাবগুলোকে। এমনটাই সময় সংবাদকে নিশ্চিত করেছেন সিসিডিএম চেয়ারম্যান আদনান দীপন। এর আগে এবারের প্রথম বিভাগ ক্রিকেটে অংশগ্রহণে আপত্তি জানিয়ে চিঠি পাঠায় 43 ক্লাব। পরে একই দিনে বিসিবিও পাল্টা নোটিশে অবনমন করে দেওয়ার নির্দেশনা জারি করে ক্লাবগুলোকে। এমন অনিশ্চয়তার মাঝেই এই টুর্নামেন্ট আয়োজনে বদ্ধপরিকর নীতি নির্ধারকরা।
দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে এশিয়ান আর্চারির 24তম আসর। 8 নভেম্বর 30 দেশের তীরন্দাজদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, যেখানে অংশ নেবেন 209 জন আর্চার। বিশেষ ব্যবস্থাপনায় আনা হবে যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিনের আর্চারদের। এবারের আসরে বাংলাদেশ নিয়ে আশাবাদী আর্চারি ফেডারেশন। এদিকে এশিয়ান আর্চারি কংগ্রেসের সভাপতি পদে লড়বেন কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। ভেন্যু নিয়ে শঙ্কা কাটিয়ে শুরু হচ্ছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ 2025। দুই ভেন্যু জাতীয় স্টেডিয়াম ও আর্মি স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে এবারের এশিয়ান আর্চারি টুর্নামেন্ট। প্রথমাংশ হবে 8 থেকে 12 নভেম্বর জাতীয় স্টেডিয়াম ঢাকাতে, আর ফুটবল ম্যাচের জন্য ফাইনাল 12-13 নভেম্বর হবে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। 30 দেশ নিয়ে 8 নভেম্বর শুরু 24তম এশিয়ান আর্চারির আসর, যেখানে পৃষ্ঠপোষকতায় থাকবে সিটি গ্রুপ। এ আসরে 10টি ইভেন্টে পদকের জন্য লড়বেন মোট 209 জন আর্চার। দুই ভেন্যুতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হলেও সফল আয়োজন নিয়ে আশাবাদী ফেডারেশনের সভাপতি। এটা অ্যাকোমোডেট করতে হয়েছে, আমি এখানে তো ডিটেইলস বলতে চাই না। অনেক সময় এই অ্যাকোমোডেট না করলে এই পুরো এই অনুষ্ঠানটাকে আমরা সুন্দরভাবে শেষ করতে পারতাম না। এই জন্য আমাদের শেষের অংশটা অনেক সময় এরকম হয়, এর আগেও হয়েছে, শেষের অংশটা আমরা আর্মি স্টেডিয়ামে সুন্দরভাবে করতে চাচ্ছি। এবারের আসরে বিশেষ ব্যবস্থাপনায় আনা হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত কয়েকটি দেশের আর্চারদের। দেশের মাটিতে এশিয়ান আর্চারি টুর্নামেন্টে দেশীয়দের নিয়ে বাড়তি প্রত্যাশা ফেডারেশনের। কিছু কিছু দেশ আসছে যারা যুদ্ধ বিগ্রহে জড়িত আছে বা এফেক্টেড, যেমন আমাদের ফিলিস্তিন, তাদের অসহায়ত্বের কথা আপনারা সবাই জানেন। তাদেরকে আমরা বিশেষ অ্যারেঞ্জমেন্টে নিয়ে আসতে যাচ্ছি। এখন পর্যন্ত তাদের ভিসার অনারেবলের ব্যবস্থা করা হয়েছে, সব কিছু হয়েছে। যেমন সিরিয়া আছে, তার মধ্যে একজন ইয়েমেন আছে, তাদের আমরা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছি। আমরা চাই একটা সুন্দর সাবলীল একটা চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে অনুষ্ঠিত হোক। এবারের আসরে বাংলাদেশি আর্চারদের নিয়ে আশাবাদী দীর্ঘ সময় আর্চারির সঙ্গে পৃষ্ঠপোষকতায় থাকা সিটি গ্রুপ। আমাদের স্লোগানটা যেমন তীর গো ফর গোল্ড, গো ফর গোল্ড ফর এভরিবডি। আমাদের তীরন্দাজরাও করবে, আর্চারি ফেডারেশনও করবে, আমাদের দেশও করবে, সব কিছু গোল্ড মানে একে হচ্ছে স্বর্ণ পদক যেমন একটা আছে, আবার গোল্ড মানে একটা পারফেকশন। আমরা দেশ হিসেবে আমরা এরকম একটা সোনালী অধ্যায়ে প্রবেশ করব। ঢাকায় 8 নভেম্বর অনুষ্ঠিত হবে এশিয়ান আর্চারি কংগ্রেস, যেখানে সভাপতি পদে লড়বেন কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। নারী ও পুরুষ ফুটবলের বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে পেশাদার ফুটবলারদের সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব প্রফেশনাল ফুটবলার্স। ফিফ প্রোর একাদশে জায়গা হয়নি ফুটবল দুনিয়ার দুই কিংবদন্তি মেসি ও রোনালদোর। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছেন লামিনে ইয়ামালের। সবচেয়ে বেশি ভোট পেয়ে একাদশে আছেন গোলরক্ষক জিয়ান লুইজি দোন্নারুমা। 68টি দেশে 26,000 ফুটবলারের মধ্যে ভোটের মাধ্যমে ফিফ প্রোর এই একাদশ গঠন করা হয়েছে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা পেশাদার ফুটবলারদের ভোটে নির্বাচিত করা হয় ফিফপ্রোর সেরা একাদশ। শর্ত জুড়ে দেওয়া হয় ফুটবলারদের অবশ্যই 2024 সালের 15 জুলাই থেকে 2025 সালের 3রা আগস্টের মধ্যে অন্তত 30টি অফিসিয়াল ম্যাচ খেলতে হবে। এবছর প্রায় 26,000 পেশাদার ফুটবলার ভোট দিয়েছেন। তাদের ভোটের ভিত্তিতে গঠন করা হয়েছে চূড়ান্ত একাদশ। একজন গোলরক্ষক, 3 ডিফেন্ডার, 3 মিডফিল্ডার ও 3 ফরওয়ার্ডের পাশাপাশি একাদশে থাকতে পারেন সর্বাধিক ভোট পাওয়া একজন ফুটবলার, যিনি হতে পারেন যে কোনো পজিশনের। এবার ফিফপ্রোর প্রাথমিক তালিকায় ছিলেন ফুটবল দুনিয়ার দুই কিংবদন্তি মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তারুণ্যের জয়গানে শেষ পর্যন্ত সেরা একাদশে জায়গা হয়নি তাদের। গত বছরটা দুর্দান্ত কেটেছে জিয়ান লুইজি দোন্নারুমার। পিএসজিকে ট্রেবল জিতিয়েছেন। শেষটায় কোচ লুই এনরিকের সঙ্গে সম্পর্কের অবনতি হয় পাড়ি জমাতে হয়েছে ম্যানচেস্টার সিটিতে। তবে নিজের অর্জনের খাতা সমৃদ্ধ করার স্বীকৃতি ঠিকই পেয়েছেন। সর্বোচ্চ 13,609 ভোট পেয়ে জায়গা করে নিয়েছেন সেরা একাদশে। দোন্নারুমার পরেই ইতিহাস গড়ে ফিফপ্রোর 11-এ জায়গা পেয়েছেন বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল। দ্বিতীয় সর্বোচ্চ 10,167 ভোট পেয়েছেন এই স্প্যানিশ তারকা। কদিন আগেই প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙেছে, তবে গত মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স তাকে ঠিকই 18 বছর বয়সে সেরা একাদশের টিকিট পেতে সাহায্য করেছে। তার আগে এই রেকর্ড ছিল রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের দখলে। 2018 সালে 19 বছর বয়সে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ইয়ামাল ফিফপ্রোর 11-এ জায়গা পেয়েছিলেন। তবে এবারের তালিকাতেও ঠিকই দাপটের সঙ্গে আছেন কিলিয়ান এমবাপ্পে।
26 জনের প্রাথমিক তালিকার মতো চূড়ান্ত একাদশেও আছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির আধিপত্য ট্রেবল জয়ী ফরাসি ক্লাবটির 5 জন জায়গা পেয়েছেন একাদশে। ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমানো দোন্নারুমা ছাড়াও আছেন আশরাফ হাকিমি, নুনো মেন্দেস, ভিতিনিয়া ও ব্যালন ডিওর জয়ী ওসমান দেমবেলে। টানা পঞ্চমবারের মতো আছেন লিভারপুলের ভার্জিল ভ্যান ডিক। প্রথমবারের মতো ফিফার 11-এ আরও আছেন কোল পামার, পেদ্রি। এছাড়াও জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদে দুটি ছড়ানো বেলিংহাম। পুরুষদের পাশাপাশি নারীদের বর্ষসেরা একাদশ ঘোষণা করা হয়েছে এদিন। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপির প্রার্থী ঘোষণায় উজ্জীবিত নেতাকর্মীরা, বিভিন্ন স্থানে বঞ্চিত নেতার সমর্থকদের বিক্ষোভ। দুটি দলকে ক্ষমতায় আনতে চক্রান্তের অভিযোগ মির্জা আব্বাসের। 300 আসনে প্রার্থী দেবে এনসিপি। চলতি মাসেই চূড়ান্ত তালিকা দেওয়ার ঘোষণা নাহিদ ইসলামের। জাতীয় নাগরিক পার্টিকে শাপলা কলি প্রতীক দিয়ে ইসির বিজ্ঞপ্তি। আইনের আড়ালে প্রতারণা, এক আইনজীবীর নেতৃত্বে ভয়ঙ্কর হানি ট্রাপ। প্রেমের নাটক সাজিয়ে করা হয় জিম্মি, না দিলে হামলা মামলা। চক্রের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছেন অনেকে। সুস্থ মানুষ, স্বামী বিদেশে থাকে, তবু ওই প্রতিবন্ধীর টাকা তুলে খাচ্ছে। করে দেবে 7,000 টাকা চাইছে, ওই জন্য আমার হয়নি। সুস্থ মানুষ পাচ্ছে প্রতিবন্ধী ভাতা, প্রকৃত অসহায়রা বঞ্চিত। রাজশাহীতে ইউপি সদস্যদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ব্যবস্থার আশ্বাস সমাজসেবা অধিদপ্তরের। এবং নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে চলছে শেষ সময়ের ভোট গ্রহণ। জরিপে অ্যান্ড্রু কুমোর চেয়ে এগিয়ে জোহরান মামদানি। ডেমোক্রেটরা জিতলে তহবিল কমানোর হুমকি ট্রাম্পের। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আইরিন আয়াত। ধন্যবাদ রাইসা আপনাকে। সকালের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।